আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রুই মাছের যে ফাইনাল লেকচারটা আছে সেখানে সবাইকে স্বাগতম। তোমরা আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানাও যে আমার কথা শুনতে পারতেছো কিনা। আমার কথা আজকে লাস্ট লেকচার রুই মাছের, এবং এখান থেকে আসলে রুই মাছের লাস্ট লেকচারটা একটু আমরা ফিনিশিংটা দিব এই চ্যাপ্টারের, এবং যা যা বাকি আছে সেগুলাই পড়াই দিব। রুই মাছের আর কিছু আর বেশি জিনিস বাকি নেই, জাস্ট প্রজনন তন্ত্রটাই বাকি আছে। তো রুই মাছের আর কিছু বাকি নেই, সবগুলো আমি পড়াই দিছি। সো রুই মাছ টপিকটা থেকে কিন্তু সৃজনশীল আসে, এবং তুমি যদি বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো তাহলে কোন কোন জায়গা থেকে সৃজনশীল আসে সেটা তুমি বুঝতে পারবে। আমার বলার দরকার নাই বা কারোর থেকে জানারও দরকার নেই। তুমি যদি লাস্ট 5-6 বছরের যদি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো তাহলে তুমি নিজেই বুঝবা যে কোন জায়গাগুলো হট ফেভারিট, সেগুলো তুমি নিজেই বুঝবা, তাই না? তো তুমি দেখবা যে প্রায় সময় কোন কোন জায়গা থেকে আসলে প্রশ্ন আসে, এগুলো আসলে বোর্ড কোয়েশ্চেন পড়লেই সাজেশনটা পাওয়া যায়। এখানে টিচারকেও সাজেশনটা দিতে হয় না, স্টুডেন্টকেও সাজেশনের জন্য টিচারকে বলতে হয় না। তুমি জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে দেয়, তুমি নিজেই বুঝবা যে কোন কোন জায়গাগুলো থেকে আসলে রুই মাছের প্রশ্ন আসে। তো যাই হোক, আজকে আমরা রুই মাছের লাস্ট টপিক, সেটা হচ্ছে প্রজনন তন্ত্রটা পড়াবো। তো তোমরা একটু আমাকে জানাও যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইফটা ক্লিয়ার কিনা। তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা, লাইফটা ক্লিয়ার কিনা, তাহলে আমি এই রুই মাছের প্রজনন তন্ত্রটা পরে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু আমাকে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, লাইফটা ক্লিয়ার কিনা। একটু কমেন্টে জানাও, একটু একটু জলদি করে আমাকে কমেন্টে জানাও, একটু জলদি করে আমাকে কমেন্টে জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা, লাইফটা ক্লিয়ার কিনা। জাবির খান বলতেছে জি ভাই ক্লিয়ার। বাকিরাও বলো ক্লিয়ার কিনা, একটু বলো। বাকিরাও বলো যে আমার কথা এবং ভিডিও ক্লিয়ার কিনা। জাবির খান বলতেছে ক্লিয়ার, তাহলে আমি ক্লাস শুরু করে দিতে পারবো, এটা সমস্যা না। একটু বাকিদের থেকে কনফার্মেশন চাচ্ছি, তোমরা একটু কমেন্ট করো। বাকিরা একটু কমেন্টে জানাও যে লাইভ ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ওকে, দেখো রুই মাছের প্রজনন তন্ত্র টপিকটা যখন পড়বা, প্রজনন তন্ত্র আসলে আমরা বলি দুই ধরনের, একটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে বলি, একটা হচ্ছে মহিলার ক্ষেত্রে বলি। একটা হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্র আর একটা হচ্ছে মহিলা প্রজনন তন্ত্র। তো রুই মাছ যেহেতু এক লিঙ্গ, মানে হয় পুরুষ না হয় মহিলা, তাই আমরা রুই মাছের প্রজনন তন্ত্র যখন পড়বো তখন দুই ধরনের প্রজনন তন্ত্র পড়বো। একটা হচ্ছে রুই রুই মাছের, আর একটা একটা হচ্ছে পুরুষ রুই মাছের, আর একটা হচ্ছে মহিলা রুই মাছের। এখানে আমরা যে ফিগারটা আঁকছি এটা পুরুষের। কেন বুঝতে হবে? কারণ এখানে শুক্রাশয় আছে, কারণ পুরুষের থাকে শুক্রাশয় আর স্ত্রীর থাকে ডিম্বাশয়। এখানে আমি একটা ফিগার আঁকছি, বইয়েও আঁকছে, বাট একটু বইয়ে থেকে একটু ডিটেলস আকারে আঁকছি, কারণ বুঝতে হবে তোমাকে এই জিনিসটা। এখন দেখো, যে প্রজনন তন্ত্র বললে আমরা বুঝি যে জনন অঙ্গ থাকবে। প্রজনন মানে কি? যেখানে তন্ত্রতে যেখানে জনন অঙ্গ থাকবে। যেমন পুরুষের ক্ষেত্রে জনন অঙ্গ বলতে আমরা শুক্রাশয় বুঝি, আর মহিলার ক্ষেত্রে জনন অঙ্গ বলতে আমরা ডিম্বাশয় বুঝি। তো রুই মাছের এই যে জনন অঙ্গগুলা, এগুলো একটা নির্দিষ্ট সময়ে এসে বিকশিত হয়। যেমন তোমার এই জুন জুলাই মাসে এদের যে শুক্রাশয় এবং ডিম্বাশয়গুলো এগুলো বিকশিত হয়। অন্যান্য সময় এগুলো বিকশিত অবস্থায় থাকে না। একটা নির্দিষ্ট ঋতুতে একটা সার্টেন টাইমে এসে এই যে জননাঙ্গগুলো আছে এগুলো কি হয়? বিকশিত হয়। এখন দেখো, যেহেতু এটা প্রজনন তন্ত্র তাই জননাঙ্গ থাকবে। এখানে জননাঙ্গ হচ্ছে এই যে এক জোড়া শুক্রাশয়, এই যে দুইটা শুক্রাশয়, এটা একটা পুরোটা শুক্রাশয়, এটা আরেকটা শুক্রাশয়। এখন রুই মাছের শুক্রাশয় জননাঙ্গ পড়তে গেলে রেচনাঙ্গটাও পড়তে হয়। এই যে কিডনি, এই যে বৃক্ক বা কিডনি, এই পুরো অংশটা হচ্ছে কিডনি। এটা হচ্ছে কি? কিডনি বা বৃক্ক। এই কিডনিটাও পড়তে হয়, কারণ রুই মাছের যে জননাঙ্গর সাথেই থাকে হচ্ছে কিডনি। দ্যাট মিনস কিডনি আর জননাঙ্গ এগুলা একসাথে থাকে। কিডনি বলো, এটা পুরোটা একটা কিডনি, যে এটা পুরোটা, এই পুরো অংশটা হচ্ছে একটা কিডনি, আর এটা হচ্ছে জননাঙ্গ মানে শুক্রাশয়। এই যে কিডনি আর জননাঙ্গ একসাথে থাকে, তাই যখন আমরা রুই মাছের জননাঙ্গ পড়ব, এটা হচ্ছে কি? জনন অঙ্গ। যখন আমরা জননাঙ্গ পড়ব তখন সাথে আমরা এখানে কি পড়ব? কিডনিটা কি? রেচন অঙ্গ।
তো সাথে সাথে আমরা কোনটাও পড়ে ফেলবো, রেচন অঙ্গটাও পড়ে ফেলবো, কারণ রুই মাছের ক্ষেত্রে জননাঙ্গ রেচন অঙ্গ একসাথে থাকে বা একসাথে পড়তে হয়। সো প্রথমে আমরা এই রেচন অঙ্গটা একটু আমরা বোঝানোর চেষ্টা করব। এই পুরো অংশটা হচ্ছে কিডনি। দেখো ভালো করে মনোযোগ দাও, এই পুরো অংশটা হচ্ছে কি কিডনি। এই পুরো অংশটা কি, এই পুরো অংশটা হচ্ছে কিডনি। এখন কিডনির দেখবা এই যে উপরের দিকে এরকম দুইটা অংশ দেখা যায়, এটাকে বলা হয় কিডনির মাথা। দেখো হেড মানে কি মাথা, কিডনি মানে কি কিডনি। এই পুরো অংশটা যদি কিডনি হয় তাহলে এই দুইটা অংশ হচ্ছে কিডনির মাথা। এখন কিডনির মাথার পর, যেমন এটা হচ্ছে আমার মাথা, আমার মাথার পর যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি, বডি বলি না, দেহ বলি না, দেহ মানে আমার মাথার পর যে অংশটা থাকে এটা হচ্ছে দেহ, দেহর পর থাকে পা, এরকম বলি না। তো রুই মাছের কিডনির পর যে অংশটা থাকবে মানে এই পুরো অংশটা বলতে পারো, এই পুরো অংশটা এটা হবে কিডনি ট্রাং। কি ট্রাং মানে হচ্ছে দেহ কাণ্ড। তাহলে এটা হচ্ছে কিসের কাণ্ড, কিডনির দেহ কাণ্ড। যেরকম রুই মাছের আমরা দেহ কাণ্ড দেখছিলাম মানে দেহটা দেখছিলাম, ঠিক সেমভাবে মাথা বাদে যা আছে এটাই তো দেহ কাণ্ড। ট্রাং মানে কি দেহ কাণ্ড। যেমন আমার মাথার পর যে অংশটা আছে এটা হচ্ছে দেহ, তাহলে সেরকম দেহ, ঠিক সেমভাবে কিডনির মাথার পর যে অংশটা আছে এটাই হচ্ছে দেহ কাণ্ড, কিডনির দেহ কাণ্ড, তাই কিডনি ট্রাং। এখন এটা যেহেতু বৃক্ক, বৃক্কর কাজ তো আমরা জানি, বা কিডনির কাজ তো আমরা জানি। কিডনির কাজ কি, যে এরা রেচন পদার্থ তৈরি করে, বর্জ্য পদার্থ তৈরি করে, এবং এই বর্জ্য পদার্থ তৈরি করার মাধ্যমে দেহ থেকে কি করা হয়, নিষ্কাশন করা হয়। এটা তো আমরা জানি যে কিডনির ফাংশনটা কি। যাই হোক, সো যেটা হচ্ছে এই যে কিডনির ভিতরে এরকম দুইটা নালী থাকে, একটু খেয়াল করবা। এই যে এটা একটা নালী, এটা আরেকটা নালী, এই দুইটা নালী মিলিত হয়ে একটা থলিতে পরিণত হয়েছে। একটু মনোযোগ দাও, এটা একটা নালী, এটা আরেকটা নালী, এই দুইটা নালী একত্রে মিলিত হয়ে এরকম একটা থলিতে পরিণত হয়েছে। এই যে দুইটা নালী, এই দুইটা নালীকে বলা হয় ইউরেটার, বাংলায় বলে গোবিনী বা মূত্র নালী। দ্যাট মিনস এই যে কিডনিতে এরকম দুইটা নালী থাকে, এটাকে আমরা বলি ইউরেটার। ইউরেটার মানে গোবিনী, এটাকে বাংলায় বলে গোবিনী, বা এটাকে আরো আরো ভালোভাবে বললে আমি বলবো মূত্রনালী। তোমরা দেখবা এই গোবিনী, এই গোবিনীটা তোমাদের বইয়ে আছে, বাট তোমরা গোবিনী মানে জানতা মানে বুঝতা না। এই গোবিনী শব্দটা বইয়ে আছে, এটা মানে ইউরেটার বোঝাচ্ছে, মানে মূত্রনালী বোঝাচ্ছে। ঠিক আছে, মূত্রনালী দুইটা এভাবে মিলিত হয়ে, এটা একটা মূত্রনালী, এটা একটা মূত্রনালী, এই দুইটা মূত্রনালী দুইটা মিলিত হয়ে এখান দিয়ে একটা থলিতে পরিণত হয়েছে, যেটাকে আমরা বলছি মূত্রাশয়। তাহলে মূত্রনালী দোনোটা মিলিত হয়ে যে একটা থলিতে পরিণত হয়েছে, ওইটার নাম কি, মূত্রাশয়। মূত্রাশয়কে ইংরেজিতে কি বলে জানো তো, ইউরিনারি ব্লাডার। মূত্রাশয়কে ইংরেজিতে কি বলে, ইউরিনারি ব্লাডার। তো মূত্রনালীগুলা তোমার যে বর্জ্য পদার্থগুলো আছে এগুলাকে মূত্র আকারে, বা বর্জ্য পদার্থ যেগুলো আছে এগুলা এই মূত্রনালী দিয়ে বাইবা এই মূত্রাশয়ে জমা করে। বর্জ্য পদার্থগুলা এই যে মূত্রাশয়ে কি করে, জমা করে। বর্জ্য পদার্থগুলো কি করে, মূত্রাশয়ে জমা করে। এবং দেখো এখন এটা দেহ থেকে বাইর হইতে হবে, মানে মূত্রাশয় থেকে এটা এই একটা দেহ থেকে কি করতে হবে, বাইর হইতে হবে। তুমি দেখো এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এই যে ছিদ্র, এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্রটাকে আমরা বলতেছি রেচন জনন ছিদ্র। কেন রেচন জনন ছিদ্র বলতেছে, দেখো এটা হচ্ছে রেচন অঙ্গ, এটা হচ্ছে জনন অঙ্গ। খেয়াল করো, এই যে দেখো এই যে জনন অঙ্গ, এই যে এটা হচ্ছে তোমার, এই যে দেখো এটা হচ্ছে কি রেচন অঙ্গ। তাহলে জনন অঙ্গ রেচন অঙ্গ, এই যে ছিদ্র দিয়ে মিলিত হয়েছে এটাই হচ্ছে রেচন জনন ছিদ্র। তাহলে মূত্রাশয় থেকে যে বর্জ্য পদার্থগুলো আছে সেটা এই এখানে আসবে, এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, রেচন জনন ছিদ্র দিয়ে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এখন এটাকে আমি বলতেছি এই যে পুরো অংশটা, এটা হচ্ছে একটা গর্ত। এই পুরো অংশটা লাল কালারের যেটা দেখতেছে এটা একটা হচ্ছে গর্ত। তো গর্তটাকে আমরা কি বলবো, সাইনাস। সাইনাসের আরেক নাম কি, গর্ত। তো এখানে যে গর্তটা আছে সেখানে রেচন জনন দোনোটাই আছে। এই যে এটা হচ্ছে রেচন অঙ্গ, এটা হচ্ছে জনন অঙ্গ। তো রেচন জনন অঙ্গ যে সাইনাসে এসে মিলিত হয়েছে এটাই হবে রেচন জনন সাইনাস। এই যে পুরো গর্তটা হচ্ছে একটা রেচন জনন সাইনাস, এটা হচ্ছে একটা সাইনাস মানে গর্ত। তাহলে এখানকার রেচন অঙ্গ আর এখানকার জনন অঙ্গ এই যে গর্তে এসে মিলিত হয়েছে, এটার নাম হচ্ছে রেচন জনন সাইনাস। সাইনাস মিন্স গর্ত। এখন পরবর্তীতে এই ছিদ্র দিয়েই দেহ থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এই ছিদ্র দিয়ে কি হয়ে যাবে বলতো, এই ছিদ্র দিয়ে কি বর্জ্য পদার্থ বের হবে। কি বের হবে, ধরো কিডনি থেকে আর কি, এই ছিদ্র দিয়ে
বর্জ্য পদার্থ সাধারণত অ্যামোনিয়া হিসেবে বের হয়। প্রধানত লিখতে পারো, প্রধানত অ্যামোনিয়া হিসেবে বের হয়, সাথে ইউরিয়াও থাকে, সাথে ইউরিয়াও থাকে। অ্যামোনিয়া হিসেবে মূলত বের হয়, বাট সাথে ইউরিয়াও থাকে, ঠিক আছে? তো মনে রাখবা রুই মাছের যে বর্জ্য পদার্থ এটা মূলত অ্যামোনিয়া হিসেবে বাইর হয়, বাট সাথে কিন্তু ইউরিয়াও থাকে, এটা মাথায় রাখবা। সো এটা গেল আমার কিডনি সম্বন্ধে কথাবার্তা। আশা করি কিডনির কথাটা তোমরা বুঝছো। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও এখানকার কিডনি সম্বন্ধে কিছু মানে কেউ কোনো প্রশ্ন আছে বা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়েছে? এই কিডনি সম্বন্ধে আমি যা যা বলছি এই জায়গায় বুঝতে কি অসুবিধা হয়েছে? কারণ কিডনিটা আমরা বলে ফেলছি, এখন আমি এই জনঅঙ্গটা একটু বলার চেষ্টা করব। সো তোমরা একটু আমাকে কমেন্টে বলো কিডনিটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা। এই কিডনি সম্বন্ধে আমি যা যা বলছি বুঝতে অসুবিধা হয়েছে কিনা এটা একটু আমাকে জানাও, এটা একটু আমাকে কমেন্টে জানাও। বুঝছি ভাইয়া বলতেছ, বুঝছি। বাকিরা বলো বুঝছো কিনা। কাউসার বলতেছ বুঝছি, মনতোষ পারাধি বলতেছ বুঝছি, ওকে। শিরিন আক্তার বলতেছ বুঝেছি ভাই। এটা গেল কিডনি সম্বন্ধে। এখন আসো এটা যেহেতু প্রজনন অঙ্গ পড়াচ্ছি, তাহলে এটা হচ্ছে ছেলের, এটা হচ্ছে কি ফিগারটা কিসের? পুরুষ রেচন প্রজনন তন্ত্র, পুরুষ রেচন প্রজনন তন্ত্র। রেচন কেন? কারণ রেচন অঙ্গ আছে কিডনি। প্রজনন কেন? কারণ প্রজনন অঙ্গ আছে শুক্রাশয়। কয় জোড়া? এক জোড়া। এই যে এটা একটা শুক্রাশয়, এটা আরেকটা শুক্রাশয়, তাহলে কয় জোড়া হলো? এক জোড়া। এখন এক জোড়া শুক্রাশয় থেকে এরকম নালী বের হয়। এই যে একটু দেখো, আমি এখানে দেখাইছি, এই যে দেখো, এই যে এইটা একটা নালী, এই যে এটা হচ্ছে একটা নালী, এই যে এটা একটা নালী, এটা আরেকটা নালী। মানে প্রতিটা শুক্রাশয় থেকে একটা কি বের হয়? নালী বের হয়। এটা একটা শুক্রাশয়, এখান থেকে একটা নালী বেরিয়েছে, এটা একটা শুক্রাশয়, এখান থেকে একটা নালী বেরিয়েছে। যেহেতু এগুলো শুক্রাশয়ের নালী, তাই এগুলোকে কি বলে? শুক্রনালী। যেহেতু এগুলো শুক্রাশয় থেকে বাইরে হয়েছে নালীগুলা, তাই এগুলোকে বলে শুক্রনালী। এখন আমি যদি বলি এই শুক্রনালীর কাজটা কি, বা এই শুক্রাশয়ের কাজ কি, একদম সিম্পল। শুক্রাশয়ের কাজ হচ্ছে শুক্রাণু কি করা? তৈরি করা। তার মানে শুক্রাশয়ে কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে, মানে বীর্য তৈরি হবে, বা আমি এটাকে ধরো বীর্য বললাম। ওহো, শুক্রাণু তৈরি করা হচ্ছে শুক্রাশয়ের কাজ, ঠিক আছে? আর শুক্রনালীর কাজটা কি? নালী মানে যেটার ভিতর দিয়ে কোনো কিছু পরিবহন হয়, বা নালীর কাজ হচ্ছে কোনো কিছু পরিবাহিত করা। তার মানে শুক্রাশয়ে যে শুক্রাণু বা বীর্য তৈরি হয়, এগুলা এই শুক্রনালী দিয়ে বাই 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 এখানে আসবে, এই ছিদ্র দিয়ে বাইর হবে। এই যে রেচন জনন ছিদ্র দিয়ে বাইর হবে। এই দেখো, এই শুক্রনালী, এখান থেকে শুক্রাণুগুলা বাইর হবে, এখান থেকে শুক্রাণুগুলা বাইর হবে, বাইর হয়ে এখানে আসবে, এই প্রাচীরটা এই সাইনাসটাতে আসবে, সাইনাসে এসে তারপর এই সেম ছিদ্রটা দিয়ে বাইর হবে। এই কুকুরগুলা বেশি চিল্লাচিল্লি করতেছে, ইচ্ছা করতেছে ওদের ভাষায় ওদেরকে কিছু বলিও, এখন কি করতাম। ওকে, দেখো এই রেচন জনন ছিদ্র, দ্যাট মিনস এই শুক্রনালীগুলা কি করে? শুক্রাণুগুলা পরিবাহিত করে, তাই না? এগুলো কি করে? পরিবাহিত করে, শুক্রাণু পরিবাহিত করে। একদম সোজা। ধরো রুই মাছের যখন ডিম পারে, পুরুষ স্ত্রী রুই মাছ যখন ডিম পারে, তখন পুরুষ রুই মাছ কি করে? ওই ডিমগুলোর উপর বীর্য ছড়াই দেয়, তাহলে বা শুক্রাণু ছড়াই দেয়। তার মানে শুক্রাণু ছড়াই দিতে হলে এই শুক্রনালী দিয়ে বাই 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 বাই, শুক্রাশয় থেকে শুক্রাণুগুলা এই শুক্রনালী দিয়ে বাই 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 এই ছিদ্র দিয়ে বের হতে হবে। এই ছিদ্র দিয়ে বের হয়ে তারপর ওই ডিমগুলার উপরে পড়বে, তাহলে নিষিক্ত হবে, জাইগোট তৈরি হবে। এখন এই শুক্রাশয়গুলা তোমার বইয়ে লিখছে একটা পর্দা দ্বারা আবৃত থাকে। এই শুক্রাশয়গুলা যদি আমি বলি এভাবে একটা পর্দা দ্বারা আবৃত থাকে। আমি এখানে একটা পর্দার কথা বলতেছি। সাপোজ এখানে একটা কি আছে, এভাবে একটা পর্দা আছে, হ্যাঁ, এভাবে কি আছে, এই দোনোটা শুক্রাশয়ের কি আছে? পর্দা আছে। তাহলে শুক্রাশয়টা যে পর্দা দিয়ে আবৃত থাকে এটাকে বলা হয় পেরিটোনিয়াম পর্দা।
শুক্রাশয়গুলা একটা পর্দা দ্বারা আবৃত থাকে। ওই পর্দাটার নাম কি? পেরিটোনিয়াম পর্দা। তো অনেক সময় হয় কি যে পেরিটোনিয়াম পর্দার কোনো একটা অংশ ভাঁজ হয়ে যায়। আমি আবার একটু বলতেছি, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে যে এই শুক্রাশয়গুলো একটা পর্দা দ্বারা আবৃত থাকে। ওই পর্দাটার নাম কি বলতো? পেরিটোনিয়াম পর্দা। এখন এই পেরিটোনিয়াম পর্দাটা অনেক সময় কি হয়, কোনো একটা জায়গা ধরো এই যে গোড়ার দিকে, এই যে এইদিকে পেরিটোনিয়াম পর্দা ধরো এভাবে কি হয়ে গেল, এভাবে ধরো কি হয়ে গেল, ভাঁজ হয়ে গেল। ঠিক আছে, এভাবে গোড়ার দিকে যে পেরিটোনিয়াম পর্দা এভাবে কি হয়ে গেল, ভাঁজ হয়ে গেল। তো পেরিটোনিয়াম পর্দা যে অংশে কি হয়ে যায়, ভাঁজ হয়ে যায়, যখন কোনো একটা অংশ ভাঁজ হয়ে যায়, ওই ভাঁজ হওয়া অংশের একটা নাম আছে। এটাকে তখন বলা হয়, ভাঁজ হওয়া অংশের নাম হচ্ছে মেসোরকিয়াম। ভাঁজ হওয়ার অংশের নাম হচ্ছে কি? মেসোরকিয়াম। তার মানে ধরো এই যে উপরের দিকে পেরিটোনিয়াম পর্দাটা এভাবে ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হওয়া অংশটাকে কি বলা হয়? মেসোরকিয়াম। এখন উদ্দেশ্যটা কি? এই পেরিটোনিয়াম পর্দাটা অ্যাকচুয়ালি এভাবে ভাঁজ হয়ে গেছে কেন, বা এই মেসোরকিয়ামটার তৈরি হওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই মেসোরকিয়ামটা তোমার এই শুক্রাশয় দোনোটাকে দেহ প্রাচীরে ঝুলাই রাখতে পারবে। দ্যাট মিনস এই দুইটা শুক্রাশয়কে আমাকে দেহ প্রাচীরে আটকে রাখতে হবে, ঝুলাই রাখতে হবে। তো ঝুলাই রাখার জন্য একটা কি লাগে? হুক লাগে না? আমরা যখন একটা শার্ট ঝুলাই রাখতে চাই, আমরা হুক ইউজ করি না? হুক দিয়ে আমরা কিন্তু ঝুলাই রাখতে পারি। ঠিক সেম ভাবে এই এরকম ভাঁজ হওয়ার কারণটা হচ্ছে, বা এই মেসোরকিয়াম হওয়ার কারণটা হচ্ছে, এই মেসোরকিয়াম দিয়ে বা এই ভাঁজ হওয়া অংশ দিয়ে আমরা এই শুক্রাশয় দোনোটাকে এভাবে দেহ প্রাচীরের সাথে ঝুলাই রাখতে পারবো। দ্যাট মিনস এটার উদ্দেশ্যটা কি? বলতো এটা কি করে? এই মেসোরকিয়াম কি করে? দেহ প্রাচীরে কি রাখে? আটকে রাখে। দেহ প্রাচীরে শুক্রাশয় জোড়াকে কি রাখে? ঝুলিয়ে রাখে। শুক্রাশয় জোড়াকে কি রাখে? ঝুলিয়ে রাখে। এটা অনেকটা শার্টের হুক হিসেবে কাজ করে। শার্টের আমরা হুক হিসেবে কাজ করে, এটা দেহ প্রাচীরে ঝুলাই রাখে। ওকে, তো মনে রাখবা এটা হচ্ছে পুরুষের রেচন আছে, জনন আছে। আবার এদিকে দেখো একটা জিনিস, এটা হচ্ছে মলাশয়। ঠিক আছে, এই মলাশয় একটা ছিদ্র দ্বারা উন্মুক্ত। ওই ছিদ্রটার নাম হচ্ছে পায়ু ছিদ্র। মলাশয় একটা ছিদ্র দ্বারা কি থাকে? উন্মুক্ত থাকে। এটা হচ্ছে কি ছিদ্র? পায়ু ছিদ্র। ঠিক আছে, মলাশয় দ্বারা কিন্তু তোমার বর্জ্য পদার্থগুলা বা মলাশয় মানে যারা মল বহন করে, মল যোগ আশয় সন্ধি বিচ্ছেদ করো, তো মল যোগ আশয় মানে হচ্ছে মল বহন করে। মলাশয় হচ্ছে মল বহন করে, আর এই মলগুলা কিন্তু দেহ থেকে বাইরে হইতে হবে এই ছিদ্র, পায়ু ছিদ্র দিয়ে কিন্তু মলগুলা বের হয়। সো এটা হচ্ছে পায়ু ছিদ্র। আচ্ছা, যাই হোক, এখন উদ্দেশ্যটা কি বুঝতেছ? শুক্রাণু রিলিজ করা। শুক্রাণু কেন রিলিজ করবে? কেননা ডিমের উপর শুক্রাণুগুলো পড়তে হবে, নাহলে ডিমগুলো নিষিক্ত হবে না। এখন স্ত্রী রুই মাছ যদি ডিম পেরে সেরে দেয়, ডিম পাললেই কিন্তু ওখান থেকে রুই মাছ হবে না। ডিম যেগুলো পারছে সেগুলোর উপর কিন্তু পুরুষ রুই মাছের বীর্য পড়তে হবে, শুক্রাণু পড়তে হবে, তাহলেই কিন্তু ওখান থেকে রুই মাছ হবে। এখন তুমি মনে করতেছো রুই মাছ ডিম পারছে, ডিম পাড়ি দিলে ওখান থেকে রুই মাছের বাচ্চা তৈরি হয়ে যাবে। ব্যাপারটা এরকম না, পুরুষ রুই মাছ এসে ওখানে বীর্য ফেলাতে হবে। কারণ শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত করেই কিন্তু বাচ্চা কি করতে পারে, বাচ্চা হওয়াতে পারে, তাই না? সো এটা 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 কমন জিনিস, এটা বেসিক জিনিস, এটা মাথায় রাখতে হবে। তো এটা গেল পুরুষেরটা। মহিলারটা সেম এরকম কপি, জেরক্স কপি, জাস্ট মহিলার তো শুক্রাশয় থাকবে না। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, এই শুক্রাশয়ের অবস্থান কোথায় এটা জানতে হবে। এই শুক্রাশয়গুলোর অবস্থান একটু দেখো, তোমাদের বইয়ে লিখছে পটকার নিচে, উদরের পিছনে। পটকা তো কালকেই পড়েছি না? তো এই শুক্রাশয়গুলোর অবস্থান হচ্ছে, বা ডিম্বাশয়গুলোর অবস্থান হচ্ছে পটকার ঠিক নিচে, উদর গহ্বরের পিছনে। উদর গহ্বর মানে কি? পেট, মাছের পেট গহ্বরের পিছনে, পটকার নিচে। এটা জাস্ট একটু মাথায় রাখবা, আর কিছু না। এখন যাই হোক, এবার আসা আমরা স্ত্রীদের ক্ষেত্রে চলে আসি। স্ত্রীদের একদম কপি, জেরক্স কপি, জাস্ট এটা একটু পাল্টাই বলবা। এখানে তো শুক্রাশয় থাকবে না,
তাই না? শুক্রাশয় থাকবে কি? থাকবে না। শুক্রাশয় থাকবে না। এখানে যেটা থাকবে, এখানে যেটা থাকবে, এখানে যেটা থাকবে, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি? এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ডিম্বাশয়। এখানে যেটা থাকবে সেটা কি? সেটা হচ্ছে ডিম্বাশয়। এক জোড়া ডিম্বাশয়, এক জোড়া এরকম ডিম্বাশয়। ইন্টারেস্টিং ব্যাপার। এগুলোকে কি বলে? এখন শুক্রাশয় বাদ, এখানে শুক্রাশয় বাদ, এখানে এখানে কি বলবা? এগুলোকে ডিম্বাশয়। কয় জোড়া? এক জোড়া। তাহলে স্ত্রী, এটা এখন পুরুষ হবে না, এটা হবে কি? স্ত্রী রেচন জননাঙ্গ, স্ত্রী রুই মাছের জননাঙ্গ। এখানে থাকে এক জোড়া ডিম্বাশয়। ডিম্বাশয় মানে ডিমের মতো দেখতে। ডিম্বাশয় মানে সরি, ডিম প্লাস আশয় মানে যা এখানে ডিম্বাশয় ডিম তৈরি হয় বা এগ তৈরি হয়। সো এখানে আমরা বলতে পারি এখানে কি তৈরি হয়? ডিম্বাণু, ডিম্বাণু বা ডিম, ডিম্বাণু বা ডিম তৈরি হয়। রুই মাছ কিন্তু অনেক অনেক ডিম ডিম তৈরি করতে পারে, কারণ মাছ দেখবা যে অনেক ডিম পারে। ওই সব সব ডিম থেকে তো রুই মাছ হয় না, কিছু ডিম তো নষ্ট, অনেক ডিম ডিম নষ্ট হয়ে যায়, নাহলে তো পুরো সাগরটাই তো রুই মাছে ভরে যেত, তাই না? আচ্ছা, তাই হোক। তো এই ডিম্বাশয়, ডিম প্লাস আশয় মানে যে যে অংশটা, যে জননাঙ্গটা ডিম তৈরি করে মানে ডিম্বাণু তৈরি করে। ঠিক আছে? এখন মনে রাখবা ইন্টারেস্টিং ব্যাপার, এই ডিম্বাণুতে কিন্তু কোনো ডিম্ব নালী নেই। নালী মানে আমরা দেখছিলাম যে ইয়াদের ক্ষেত্রে শুক্রাশয়ের ক্ষেত্রে দেখছি যে শুক্রাশয় থেকে দুইটা নালী বাইরে ছিল, যেগুলোকে আমরা বলছিলাম শুক্র নালী। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, এই ডিম্বাশয়ে কোনো নালী নেই, মানে ডিম্ব নালী নেই। তো এখানে কিন্তু কখনো বলবা না যে ডিম্বাশয় থেকে দুইটা ডিম্ব নালী বের হয়, এখানে কোনো নালী নেই, ডিম্ব নালী নেই। তো এটা মাথায় রাখবা, কোনো কি নাই, এখানে লিখতে পারো কি নাই? ডিম্ব নালী নেই। শুক্রাশয় কিন্তু ছিল, তাই না? কিন্তু এখানে নেই, ডিম্ব নালী নেই। এখন আমরা বলছিলাম যে এখানেও কি থাকবে? পর্দা থাকবে শুক্রাশয়ের মতো। এখানেও কি থাকবে? পর্দা থাকবে শুক্রাশয়ের মতো। এই পর্দাটার নাম সেম কি পর্দা? পেরিটোনিয়াম পর্দা। ঠিক সেম ভাবে এগুলোকেও তো ঝুলতে হবে। তো এই পেরিটোনিয়াম পর্দাটা ঝুলার জন্য কি হয়ে যাবে? পেরিটোনিয়াম পর্দাটা ভাঁজ হয়ে যাবে। সেম ভাবে কপি। এখন ভাঁজ অংশটা পুরুষদের ক্ষেত্রে মেসোরকিয়াম বলবো, বাট মহিলাদের ক্ষেত্রে মেসোরবিকিয়াম বলবো না। মহিলাটার ক্ষেত্রে আমরা বলবো মেসোভেরিয়াম, মহিলাটার ক্ষেত্রে বলবো মেসোভেরিয়াম। তাহলে খেয়াল করবা, পুরুষটার ক্ষেত্রে ছিল মেসোরকিয়াম, বাট মহিলার ক্ষেত্রে মেসোরকিয়াম না হয়ে হয়ে যাবে মেসোরবিয়াম। দ্যাট মিনস মাথায় রাখবা যে এই যে পেরিটোনিয়াম পর্দাটা এরকম যে ভাঁজ হবে, এরকম যে ভাঁজ হবে, এই ভাঁজ অংশটাকে আমরা বলবো পুরুষদের ক্ষেত্রে ছিল মেসোরকিয়াম, বাট মহিলাদের ক্ষেত্রে কি হয়ে গেল? মেসোরবিয়াম। এটার কাজ সেম। দেহপ্রাচীরে ডিম্বাশয় জোড়াকে কি করা? দেহপ্রাচীরে ডিম্বাশয় জোড়াকে ঝুলিয়ে রাখা। সেম কাজই, তবে উদ্দেশ্য হচ্ছে এই দুইটারে ঝুলাই রাখা। আর মনে রাখবা ডিম্বাশয়ের কাজ হচ্ছে কি? ডিম্বাণু তৈরি করা। অনেকগুলো ডিম্বাণু তৈরি করবে, এবং এই ডিম্বাণুগুলো এখান থেকে কোথায় চলে আসবে? এই রেচন জনন সাইনাসে চলে আসবে। এই যে পুরো গর্তটাই, এটাই হচ্ছে রেচন জনন সাইনাস। এই যে এটা পুরোটা একটা গর্ত কিন্তু, তাই না? গর্ত মানে সাইনাস। গর্ত মানে কি? সাইনাসের আরেক নাম কি জানো তো? গর্ত। তো এই যে পুরাটা একটা গর্ত, এটাকে বলা হয় রেচন জনন সাইনাস। ডিম্বাশয়গুলো এখানে আসবে, ডিম্বাশয়গুলো এখানে আসবে। এবং মনে রাখবা যখন প্রজনন ঋতু আসবে, কারণ একটা জিনিস খেয়াল করবা যে প্রজনন ঋতু আসলে এদের এখানে একটা অস্থায়ী একজোড়া জনন ছিদ্র দেখা যায়। অস্থায়ী কি? একজোড়া জনন ছিদ্র। কাদের? এটা মহিলাদের বলতেছি। অস্থায়ী একজোড়া জনন ছিদ্র। স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় অস্থায়ী একজোড়া। এটা কখন দেখা যায়? এটা হচ্ছে প্রজনন ঋতুতে, সব সময় না। তাই অস্থায়ী বলতেছি। দেখো, অস্থায়ী মানে হচ্ছে কিছুদিনের জন্য থাকবে আবার চলে যাবে। তো অ্যাকচুয়ালি মহিলার স্ত্রীদের ক্ষেত্রে যখন প্রজনন ঋতু আসে, যেমন জুন জুলাই মাস রুই মাছের জন্য প্রজনন ঋতু, তো জুন জুলাই মাস যখন আসে তখন দেখবা যে স্ত্রী রুই মাছের এরকম অস্থায়ী একজোড়া জনন ছিদ্র তৈরি হয়। তার আগে তো ডিমগুলা এখানে জমা থাকে, এই রেচন জনন সাইনাসে ডিমগুলা জমা থাকে।
এই যে রেচন জনন সাইনাস, এখানে ডিমগুলো কি থাকে, জমা থাকে। বাট যখন প্রজনন ঋতু আসে তখন কিন্তু অস্থায়ী একজোড়া জনন ছিদ্র আসে। যেমন এটাই হচ্ছে সেই অস্থায়ী একজোড়া জনন ছিদ্র, ধরে নাও। এখান থেকেই ডিমগুলা কি করবে, ছেড়ে দিবে, অনেকগুলো ডিম ছাড়বে। এর আগে ডিমগুলা সব কিন্তু এই রেচন জনন সাইনাসেই কি থাকে, জমা থাকে। যখন প্রজনন ঋতু আসবে তখন অস্থায়ী একজোড়া জনন ছিদ্র দেখা যাবে, বিকশিত হবে। ওই জনন ছিদ্র দিয়েই রুই মাছ কি করবে, তখন ডিমগুলা ছেড়ে দিবে। তাহলে এটাই তো মেইন থিং, সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে পুরুষরা শুক্রাণু ছাড়বে, আর মহিলাগুলা কি ছাড়বে, ডিম ছাড়বে। সো মহিলা কিন্তু ডিম পেড়ে চলে যায় সমুদ্রে। তা আমি এটা বলবো যে রুই মাছের প্রজননের জন্য কোথায় বেস্ট, এটা এটা অনেক সময় পরীক্ষায় আসে, আমি বলবো এই প্রশ্নটা পরীক্ষায় আসে, যেটা হচ্ছে রুই মাছ কোন জায়গায় ডিম পারে, মানে কোন জায়গায় ডিম পারলে সেটা তার জন্য বেস্ট, সেটা বাচ্চার জন্য বেস্ট, বাচ্চা তৈরি হওয়ার জন্য বেস্ট, ডিমগুলো নষ্ট না হওয়ার জন্য বেস্ট। কারণ সাগরের সব যে কোনো জায়গায় চাইলে কোনো একটা মাছ ডিম পারতে পারে না, তারা কিন্তু একটা সুইটেবল জায়গা দেখে। সুইটেবল জায়গা কেন দেখে, এক, যাতে ওই জায়গাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে, কারণ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না থাকলে কিন্তু ওখানকার যে বাচ্চাগুলো পাওয়া যাবে ওগুলো মারা যাবে। তারপর আরেকটা হচ্ছে এটা এমন জায়গায় ডিম পারবে যাতে ওখানে অন্য শিকারীরা না এসে ডিমগুলোকে খেয়ে না ফেলে। কারণ ধরো এমন একটা জায়গায়, একটা 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 উন্মুক্ত জায়গায় আমি ডিম ছেড়ে দিলাম, রুই মাছ ডিম ছেড়ে দিল, যে জায়গায় বিভিন্ন জলজ প্রজাতি আছে তারা ডিমগুলো তো খেয়ে ফেলতে পারে। সো এমন যে একটা সুইটেবল জায়গা রাখবে যে জায়গায় পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকবে, অন্যান্য শিকারীগুলোও আসবে না। সো এটা আমরা দেখবো যে তারা যে সুইটেবল জায়গাটা কি। তো তার আগে বলো, তোমাদেরকে আমরা শেষ করে ফেলছি, রুই মাছের স্ত্রীরটাও বুঝাই দিছি, পুরুষেরটাও বুঝাই দিছি। তোমরা এখন আমাকে কমেন্টে জানাও, এগুলো বইয়ে আছে, তোমরা আমাকে জাস্ট এখন বলো স্ত্রী এবং মহিলা পুরুষের এই যে রেচন পর্যন্ত এরা বুঝছো কিনা। এখন আমরা দেখবো যে রুই মাছ কোথায় ডিম পারে, কারণ কোথায় ডিম পারলে সেটা তার জন্য বেস্ট হয়, এটা দেখবো। তারপর নিষেধটা দেখবো, নিষেধ দেখবো, তারপর তো এই তো শেষ, নিষেধ দেখলেই তো শেষ, জায়গট তৈরি হবে। তারপর আস্তে আস্তে ওই জায়গটটা কিভাবে বাচ্চা একটা পূর্ণাঙ্গ মাছে পরিণত হবে সেটা দেখবো, মানে রুই মাছের জীবন চক্রটা দেখবো, একটা একটা জায়গট থেকে কিভাবে একটা বাচ্চা তৈরি হয় সেটা দেখবো। সো তোমরা আমাকে বলে এতটুকু পর্যন্ত বুঝছো কিনা। তোমাদের ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে একটু কমেন্টে জানাও। হ্যালো ভাইয়ারা, ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে? তোমরা একটু কমেন্টে জানাও ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি এখানে আসলে কমেন্ট দেখতে পাচ্ছি না, তোমরা কি আসলে কমেন্ট করতেছো? ভাইয়া ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাও তো, আমি তো কিছু দেখতে পারতেছি না। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো, আমি কিছু দেখতে পাচ্ছি না। ক্লিয়ার আছে তো? ব্লাড হয়েছে কিনা, আটকে গেছে কিনা একটু আমাকে জানাও তো, আমি এখানে দেখতে পাচ্ছি না। তোমরা একটু আমাকে একটু জানাও তো, ব্লার বা আটকে গেছে কিনা, এগুলো এগুলো হয়েছে কিনা আমাকে একটু জানাও। তোমরা একটু একটু জানাও।
ব্লার বা ইয়া ইয়া আটকে গেছে কিনা, এখন ঠিক আছে। আচ্ছা, ওকে, আগে ব্লার ছিল। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা দেখি এই একটা প্রশ্ন দেখবো, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে এই প্রশ্নটা, যে রুই মাছ কোন জায়গায় ডিম পারে, রুই মাছ কোন জায়গায় ডিম পারে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো আমরা এখন পড়বো রুই মাছের প্রজননটা, তারা প্রজনন করবে, মা রুই মাছ ডিম পারবে আর পোলা রুই মাছ কি করবে, ওখানে শুক্রাণু ছিটাবে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এখানে একটা, যে রুই মাছ কোথায় ডিম পারে, এটা একটু মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে রুই মাছ, স্ত্রী রুই মাছ, স্ত্রী রুই মাছ স্রোতযুক্ত, স্রোতযুক্ত নদীর পানিতে ডিম পারে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, স্রোতযুক্ত নদীর পানিতে ডিম পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। পারে, স্থির পানিতে ডিম পারে না, স্থির পানিতে ডিম পারে না, এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্থির পানিতে ডিম পারে না কেন, এটা পরীক্ষায় আসে, এটা 2 নম্বরে আসবে, অনুধাবনমূলক প্রশ্নে আসবে। বলবে যে রুই মাছ স্থির পানিতে ডিম পারে না কেন, দ্যাট মিনস তারা স্রোতযুক্ত, মানে নদীর পানিতে যখন স্রোত থাকবে তখন কিন্তু ওই জায়গাতেই তারা, তখনই তারা ডিম পারবে, স্থির পানিতে কখনো তারা ডিম পারবে না, এটা পরীক্ষায় আসে। এটার কারণ হচ্ছে যে স্রোতযুক্ত যে নদীর পানি, স্রোতযুক্ত নদীর পানির অগভীর অংশে, এটার কারণটা কি, পর্যাপ্ত অক্সিজেন থাকে। এটা একটা কারণ হচ্ছে যে ওখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে, সো ওখানে যখন বাচ্চাগুলো হবে তখন কিন্তু ওরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে। আরেকটা কারণ হচ্ছে যে পানি ঘোলা থাকে, স্রোতযুক্ত নদীর পানি কি থাকে, পানি কি থাকে বলতো, ঘোলা থাকে। তো পানি ঘোলা থাকলে সুবিধা হয় কি, পানি যখন ঘোলা থাকবে তখন ডিমগুলা কিন্তু দেখা যাবে না, অন্য অন্য শিকারী যারা আছে ওগুলা তারা দেখতে পাবে না, তখন তারা ওই জায়গাটা তারা অ্যাভয়েড করবে, যে ঘোলা পানি শিকারীগুলা অ্যাভয়েড করবে, তখন ডিমগুলা কিন্তু সুরক্ষিত থাকবে। এই জন্য ঘোলা পানি হওয়াটা জরুরি, কারণ ঘোলা পানি হলে অন্য অন্য যে শিকারী জলজ প্রাণীরা আছে তারা এগুলো দেখতে পাবে না, ফলে কিন্তু ডিমগুলো সুরক্ষিত থাকবে। তো এটাই হচ্ছে 2টা কারণ, একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে, আর একটা হচ্ছে পানি ঘোলা থাকে। এই জন্য স্থির রুই মাছ কি করে, স্থির পানিতে ডিম না পেরে তারা স্রোতযুক্ত নদীর পানিতে কি করবে, ডিম পারবে। এটাই হচ্ছে মেইন কারণ, এটা হচ্ছে কি কারণ, মেইন কারণ, এগুলো মাথায় রাখবা। সো এগুলো, এটা পরীক্ষায় আসবে। আচ্ছা, তারপর মনে রাখবা যে স্থির রুই মাছ দেখে যে এই নদীর পানির তাপমাত্রাও কিন্তু স্বাভাবিক থাকতে হবে। যেমন নদীর পানির যে তাপমাত্রা, এখানে আমি আরেকটু বলি যে পানির তাপমাত্রা কিন্তু তাও কিন্তু থাকা জরুরি, যে পানির তাপমাত্রা এই সময় দেখবা যে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। সো এটা কিন্তু ডিমের জন্য, ডিম ইনটেক্ট থাকার জন্য এটা, এই তাপমাত্রাটা ঠিক আছে, কারণ তাপমাত্রা চেঞ্জ হয়ে গেলে কিন্তু ডিম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো নদীর পানির তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকে 27 থেকে 30 ডিগ্রি, সুইটেবল ফর ডিম, সুইটেবল ফর কি, ডিম। সো নদীর পানির তাপমাত্রা কি থাকে 27 থেকে 30, ডিমের জন্য স্বাভাবিক, ঠিক আছে, ডিম নষ্ট না হওয়ার জন্য স্বাভাবিক, এই তাপমাত্রাতে ডিম নষ্ট হবে না। সো এগুলো হচ্ছে রিজন যে সে ওরা কি করে, স্রোতযুক্ত নদীর পানিতে ডিম পারে, এই জন্য তারা স্থির পানিতে কি করে না, ডিম পারে না। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস জানতে হবে, একটু জানবা যে তারা কোন কোন সময় করে এই যে প্রজননটা, তারা জুন জুলাই মাসে করে, জুন জুলাই মাসে প্রজনন করে। এবং খেয়াল রাখবা যে রুই মাছ সাধারণত 2 বছর বয়সে প্রজননে সক্ষম হয়, 2 বছর বয়সে প্রজননে সক্ষম হয়। যদিও আমরা যারা কৃত্রিমভাবে পালন করে বা হ্যাচারিতে পালন করে তারা কিন্তু অন্তঃপ্রজনন করে 1 বছরে নিয়ে আসছে, 1 বছর কমাই ফেলছে, কারণ তারা চায় লাভ, তারা যত তাড়াতাড়ি প্রজননে সক্ষম হবে তাদের জন্য তত লাভ। তো তার প্রাকৃতিক নিয়মে 2 বছর বয়সে প্রজননে সক্ষম, প্রাকৃতিক নিয়মে নদী নালাতে। বাট যারা হ্যাচারিতে লালন পালন করে তারা কি করে, অন্তর্প্রজনন ঘটাই টাটাই খুব তাড়াতাড়ি প্রজননে সক্ষম করে ফেলে, ঠিক আছে।
1 বছরও করে ফেলে তারা, কারণ তারা চায় লাভ, তারা চায় কি লাভ। সো এই মা রুই মাছ কি করলো, এটা হচ্ছে ঘোলা নদীর পানি, স্রোতযুক্ত নদীর পানি, এখানে এরকম কি করে দিল, মা রুই মাছ স্ত্রী রুই মাছ কি করলো, এভাবে ডিম ছেড়ে দিল। এই যে ডিম ছেড়ে দিল, কে বলতো, স্ত্রী রুই মাছ। স্ত্রী রুই মাছ এভাবে এসে কি করে দিল, ডিম ছাড়ি চলে যাবে, ওয়েট করবে না। স্ত্রী রুই মাছ আসবে, স্রোতযুক্ত নদীর পানি, ঘোলা পানিতে আসবে, এসে ডিম ছেড়ে চলে দিয়ে যাবে, কারণ সে রিল্যাক্স, এই জায়গায় ডিমগুলো নষ্ট হবে না, মানে বেশিরভাগ নষ্ট হবে না বললে হবে না, মানে বেশিরভাগ নষ্ট হবে না। তো স্ত্রী রুই মাছ এসে ডিম পেড়ে চলে দিয়ে যাবে। এখন কোনো সময় যদি এখানে পুরুষ রুই মাছ এই জায়গায় আসে, পুরুষ রুই মাছ যখন দেখবে স্ত্রী রুই মাছের ডিম্বাণু, ওরা তো চিনবে এগুলো হচ্ছে স্ত্রী রুই মাছের ডিম্বাণু। তারপর দেখবে ওরা সুন্দর করে এখানে কি ছড়াই দিবে, শুক্রাণু ছড়াই দিবে, মানে বীর্য ছড়াই দিবে। এই ডিম্বাণুগুলোতে কি ছড়াই দিবে, বীর্য ছড়াই দিবে, শুক্রাণু ছড়াই দিবে। এও শুক্রাণু ছড়াই দিয়ে চলে যাবে। তাহলে স্ত্রী রুই মাছ আসছে, ডিম পাড়ি চলে গেছে। তারপর পুরুষ রুই মাছ যখন এগুলো দেখবে তখন সে চিনবে, কারণ তাদের নিজস্ব জাত, সো তারা চিনবে, তারা নিজেদের জাত, সো তারা এখানে শুক্রাণু ছিটাই দিবে, শুক্রাণু ছিটাই তারাও চলে যাবে। এবং এই পরবর্তীতেই এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নিষিক্ত জাইগোটে পরিণত হবে, বা নিষিক্ত ডিম্বাণুতে পরিণত হবে, কারণ উইনো শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট তৈরি হয়। এখন এই ধরনের যে, এটা কিন্তু নিষেক, এটাকে কি বলে, এটাকে কি বলে বলতো, এটাকে কি বলে বলতো, নিষেক না? এটাকে কি বলে বলতো, নিষেক না? এটাকে কি বলে, নিষেক না? নিষেক মানে কি, যেখানে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এই নিষেকটাকে আমরা কি এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহির্নিষেক বলবো, না ইন্টারনাল ফার্টিলাইজেশন বা অন্তঃনিষেক বলবো? দেখে আমাকে বলো, এই যে নিষেকটা হয়েছে, কে বলতে পারবে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাকে একটু বলো, এই নিষেকটাকে তুমি কি বলতে পারবা? স্ত্রী রুই মাছ ডিম পেড়ে এসে চলে গেছে, পুরুষ রুই মাছ এখানে বীর্য ছড়াই দিয়ে চলে গেছে। এই যে নিষেকটা হইলো তো, কারণ শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হয়েছে, এটাই তো নিষেক। নিষেক মানে কি, নিষেক মানে কি, শুক্রাণু প্লাস ডিম্বাণু। তো আমাকে বলতে হবে এই নিষেকটা কি বহির্নিষেক নাকি অন্তঃনিষেক, কেন? যদি বহির্নিষেক হয় কেন, যদি অন্তঃনিষেক হয় কেন, কমেন্টে জানাও। এক্সটার্নাল বলছো, এক্সটার্নাল বলতেছো কেন, কেন এক্সটার্নাল বলতেছো কেন? বহির্নিষেক, হ্যাঁ এক্সটার্নাল, এই যে সবাই পারতেছো। আমি বলি এক্সটার্নাল কেন, কারণ দেখো এখানে স্ত্রী বা পুরুষ কেউ নিজেদের সাথে মানে মিলনে, এদের নিজস্ব যে মিলনটা হয় নাই। এখানে স্ত্রী রুই মাছ ডিমটা বাইরের দিকে ছাড়ছে, দেহ থেকে ছেড়ে দিছে, পুরুষ রুই মাছ বীর্যটা চারিদিকে ছেড়ে, এদের কোনো মিলন ঘটে নাই, এদের কোনো কিন্তু কি সরাসরি মিলন ঘটে নাই। যদি সরাসরি মিলন ঘটতো এটা হয় অন্ত, যেহেতু সরাসরি মিলন না ঘটে বাইরে ঘটছে নিষেকটা যেহেতু তাদের দেহের বাইরে ঘটছে, স্ত্রী রুই মাছ আর পুরুষ রুই মাছের বাইরে নিষেকটা ঘটছে। দেখো এখানে কিন্তু স্ত্রী রুই মাছ আর পুরুষ রুই মাছ নিজস্ব কন্ট্যাক্টে আসে নাই, বা দেহের ভিতরে হয় না ব্যাপারটা। শুক্রাণু ডিম্বাণু এগুলো দেহের ভিতরে না, এগুলো হচ্ছে দেহের বাইরে। যেহেতু বাইরে, তাই এটাকে বলা হয় এক্সটার্নাল, মানে বহির্নিষেক, মানে ফার্টিলাইজেশন। তার মানে মনে রাখবা, রুই মাছের নিষেক হচ্ছে বহির্নিষেক, নট অন্তঃনিষেক। আমাদের নিষেক বা বিভিন্ন প্রাণীদের, যেমন বাঘ, বিড়াল, আমাদের কিন্তু অন্তঃনিষেক, মানে আমাদের নিষেকটা কিন্তু বডির ভিতরে ঘটে, কিন্তু ওদের নিষেকটা কিন্তু বডির বাইরে ঘটে। বাইরে বিদায় বহি মানে এক্সটার্নাল। আশা করি বুঝতে পারছো। এখন বহির্নিষেকের মাধ্যমে কি তৈরি হবে বলো? বহির্নিষেকের মাধ্যমে তৈরি হবে জাইগোট। কি তৈরি হবে? জাইগোট। কারণ শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয়, মানে আমরা যখন ডিমকে নিষিক্ত করে দিই, এমনে ডিম আর নিষিক্ত ডিমের মধ্যে তফাৎ আছে। এমনে ডিম পারলে এটা এমনে ডিম, আর যখন শুক্রাণু এটার উপর ছড়াই দিই তখন এটাকে বলে নিষিক্ত ডিম। নিষিক্ত ডিমকেই বলা হয় জাইগোট। এটাই হচ্ছে নিষেক। তাহলে আমরা কিন্তু নিষেককে শেষ করে ফেলছি, আমরা রুই মাছের প্রজনন তন্ত্র শেষ করে ফেলছি, আমরা জাইগোট পড়ে ফেলছি। এখন আমাদের যে টপিক সেটা হচ্ছে রুই মাছের এই জাইগোট থেকে কিভাবে একটা পূর্ণাঙ্গ রুই মাছ হয়। কারণ আমরা এখন দেখতে হবে এই জাইগোটটা একসময় একটা নতুন বড় একটা রুই মাছ হবে কিভাবে। দ্যাট মিনস আমরা এখন যে টপিকটা পড়বো, এই জাইগোটটা কিভাবে হবে। আমি একটু দেখাই, নিষিক্ত ডিম বা জাইগোটের ফিগারটা তোমাদেরকে আমি একটু দেখাই।
এই দেখো, এটা হচ্ছে নিষিক্ত ডিম বা জাইগোটের ফিগার। এটা হচ্ছে রুই মাছের নিষিক্ত ডিম বা জাইগোটের ফিগার। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো একটু মনোযোগ দাও। এই যে ডিমটা, ডিমের এটা একটা পোল, এটা একটা পোল, এটা আরেকটা পোল। এই যে পোল, পোল মানে মেরু, এই মেরুটাকে, এটা আরেকটা মেরু, এই মেরুতে দেখবা এটা ডিম কিন্তু নিষিক্ত ডিম মানে জাইগোট আর কি। এই মেরুতে, এই মেরুটাতে, এই মেরুতে দেখবা এইভাবে কিন্তু অনেক পরিমাণ কুসুম থাকে, লাল কালারের কুসুম তো লাল হয় তাই না? তো আমি এভাবে একটু লাল করে দিছি, আর একটু বড় করে দিই। এভাবে প্রচুর পরিমাণে কুসুম থাকে। এই যে প্রচুর পরিমাণে ইয়ক মানে কি থাকে, কুসুম থাকে। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে কুসুম। তোমরা মুরগির কুসুম তো দেখো কত বড় একটা কুসুম। সো রুই মাছের ডিমের এরকম অনেক পরিমাণে কুসুম থাকে, কিন্তু অনেকটা মুরগির কুসুমের মতো। সে এই কুসুমটা যে প্রান্তে আছে, এই প্রান্তে নাই কিন্তু এই প্রান্তে আছে, এই প্রান্তটাকে বলা হয় ভেজিটাল পোল। যেই প্রান্তে কুসুম থাকবে এই প্রান্তটাকে বলা হয় ভেজিটাল পোল। আর যেই প্রান্তে কুসুম না থেকে একটা নিউক্লিয়াস থাকবে, এই যে নিউক্লিয়াস, কোন নিউক্লিয়াস? নিষিক্ত নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটার নাম কি? নিষিক্ত নিউক্লিয়াস। নিষিক্ত নিউক্লিয়াস, নিষিক্ত নিউক্লিয়াস মানে বুঝো, মানে কার নিউক্লিয়াস? শুক্রাণু প্লাস ডিম্বাণুর নিউক্লিয়াস। শুক্রাণু প্লাস ডিম্বাণুর নিউক্লিয়াসকেই বলা হয়, কারণ শুক্রাণু নিউক্লিয়াস আর ডিম্বাণু নিউক্লিয়াস মিলে কিন্তু এটা হয়েছে। তো এটাকে বলে নিষিক্ত নিউক্লিয়াস। সো যেই প্রান্তে নিষিক্ত নিউক্লিয়াসটা আছে এটাকে বলা হয় এনিমাল পোল। এটাকে বলা হয় কি? এনিমাল পোল। তাহলে এটা আমি কিসের ফিগার বলো তো? এটা হচ্ছে রুই মাছের, রুই মাছের কিসের ফিগার বলো? রুই মাছের নিষিক্ত ডিমের ফিগার। রুই মাছের নিষিক্ত ডিমের ফিগার। এখন রুই মাছের যে ডিম এটাই জাইগট বা জাইগট, এটাই কি বলতে পারো? জাইগট। এটাকে কি বলতে পারো? বা জাইগট। তার মানে এটা কিসের ফিগার? এটা হচ্ছে রুই মাছের নিষিক্ত ডিম বা জাইগট। এই যে জাইগটের কথা বলতে, জাইগটের ফিগার। সো দেখবা যে কুসুম অনেক পরিমাণে থাকে। তো যে প্রান্তে কুসুম থাকে এটাকে বলে ভেজিটাল পোল, আর এনিমাল পোল যে প্রান্তে নিউক্লিয়াস থেকে অনেক কুসুম অনেক পরিমাণে থাকে। এখন মনে রাখবা মানুষের ক্ষেত্রে এরকম না, মানুষের যে ডিম্বাণু এরকম না কিন্তু। এখন যে সকল ডিম্বাণুতে কুসুমের পরিমাণ অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে যে ক্লিভেজটা হবে, কারণ জানো তোমরা জাইগোটটা কি হয়? বিভাজিত হয়ে আস্তে আস্তে পূর্ণাঙ্গ রুই মাছ হবে। জাইগোটটা একটা কোষ মাত্র। এটা হচ্ছে জাইগোটটা হচ্ছে কি টোয়াইস এন, তাই না? কারণ শুক্রাণুও এন, ডিম্বাণুও এন, তো জাইগোট টোয়াইস এন। তো এই জাইগোটটা মাত্র কয়টা কোষ? একটা কোষ। এটাকে বিভাজিত হইতে হলে অনেকগুলো কোষ হইতে হবে। তার মানে এখানে বিভাজন হইতে হবে। এখন বিভাজনের জন্য লাগে হচ্ছে নিউক্লিয়াস। তুমি দেখো এই নিউক্লিয়াসটা কিন্তু পুরা ডিমের অংশ জুড়ে নাই, জাস্ট একটা অল্প একটা জায়গা জুড়ে নিউক্লিয়াসটা অবস্থিত। বেশিরভাগ জায়গা তো কুসুমই দখল করে ফেলছে। তো যেহেতু বেশিরভাগ জায়গা কুসুম দখল করে ফেলছে, তাই এই পুরা ডিমটা কখনো বিভাজিত হবে না। যেটুকু অংশে নিউক্লিয়াস আছে অতটুকু অংশই বিভাজিত হবে জাস্ট। মানে আমি আশা করতে পারি এই পুরা ডিমটা বিভাজিত হবে, আমি আশা করতে পারি যে এই পুরা ডিমটাই বিভাজিত হবে। কিন্তু কুসুম যেহেতু বেশিরভাগ জায়গা দখল করে ফেলছে, কুসুম তো বিভাজিত হয় না। কুসুম যেহেতু পুরো বেশিরভাগ জায়গা দখল করে ফেলছে, তাই এই নিউক্লিয়াসটা জাস্ট অল্প জায়গা জুড়ে আছে। তাই নিউক্লিয়াসের বিভাজন মানেই তো কোষের বিভাজন। সো নিউক্লিয়াস এই অল্প জায়গা জুড়ে বিভাজিত হইতে পারবে, তাই এই পুরা ডিমটা বিভাজিত হবে না, এই অল্প জায়গা জুড়ে বিভাজিত হবে। ধরো এই এতটুকু অংশ জাস্ট বিভাজিত হবে, এতটুকু অংশ জাস্ট বিভাজিত হবে, এই অংশটা বিভাজিত হবে না, কারণ এই জায়গায় কুসুম আছে। এই ধরনের বিভাজনকে বলা হয় ম্যারোব্লাস্টিক বিভাজন। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এটা দেখবা লেখা আছে, বইয়ে লেখা আছে ম্যারোব্লাস্টিক ক্লিভেজ। এটাকে বলা হয় ম্যারোব্লাস্টিক ক্লিভেজ। আমি বলি ক্লিভেজ মানে কি? ক্লিভেজ মানে হচ্ছে বিভাজন। ক্লিভেজ মানে হচ্ছে বিভাজন। ম্যারোব্লাস্টিক মানে হচ্ছে অসম্পূর্ণ বিভাজন। ম্যারো মানে অসম্পূর্ণ, আমি আংশিক বলি, অসম্পূর্ণ না বলে আমি আংশিক বলি। এটা হচ্ছে কি আংশিক বিভাজন। মানে দেখো এই এই এতটুকু জায়গা জুড়েই বিভাজিত হবে, এই অংশটা কিন্তু কখনোই বিভাজিত হবে না। তাহলে পুরা ডিমটা বিভাজিত হচ্ছে না। পুরা ডিম বিভাজিত না হলে এটাকে কি বলবো? আংশিক বলবো। তাই এটাকে বলে আর এই আংশিক বিভাজন। এটা পরীক্ষায় আসে যে রুই মাছের
জাইগোটের বিভাজন ম্যারোব্লাস্টিক ধরনের। বলতে কি বুঝো 2 নম্বরে আসতে পারে। তাহলে ম্যারোব্লাস্টিক বলতে কি বুঝো, বুঝা গেছে। তোমরা বলবা কি রুই মাছের যে নিষিক্ত ডিমটা আছে মানে জাইগোটটা আছে, এখানকার বেশিরভাগ জায়গা জুড়ে কুসুম থাকে। তো বেশিরভাগ জায়গা জুড়ে কুসুম থাকে, তাই অল্প পরিমাণ জায়গা জুড়ে নিউক্লিয়াস থাকে। যেহেতু অল্প পরিমাণ জায়গা জুড়ে নিউক্লিয়াস থাকে, তাই পুরো ডিমটা বিভাজিত না হয়ে আংশিক বিভাজন হয়। আংশিক বিভাজন মানে কি ম্যারোব্লাস্টিক, তো এটাকে বলে ম্যারোব্লাস্টিক ক্লিভেজ। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এই ম্যারোব্লাস্টিক ক্লিভেজটা বুঝতে পারছো কিনা, আর এই ডিমের ফিগারটা বুঝতে পারছো কিনা। আমাকে একটু জানাও ম্যারোব্লাস্টিক ক্লিভেজটা বুঝতে পারছো কিনা, এই ডিমের ফিগারটা বুঝতে পারছো কিনা, কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও তোমরা। ভাইয়া ম্যারোব্লাস্টিক ক্লিভেজটা আবার একটু, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, একজন বুঝো নাই না, ওকে আবার বলতেছে, সমস্যা নেই, আন্ডারস্টুড। ওকে, আরেকটু মনোযোগ দাও, তুমি যে বুঝো না দিয়ে মনোযোগ দাও। এটা পুরাটাই তো একটা ডিম, তাই না? ডিমে কুসুম থাকবে। কিছু কিছু ডিম আছে যাদের কুসুমের পরিমাণ অনেক বেশি, কিছু কিছু ডিম আছে কুসুম নাই বললেই চলে, যেমন মানুষের ডিম্বাণু। মানুষের ডিম্বাণুতে কুসুম নাই বললেই চলে, কারণ মানুষের ডিম্বাণু পুরাটাই বিভাজিত হয়, কুসুম নাই বললেই চলে। কিন্তু তুমি যদি রুই মাছের ডিম্বাণু দেখো, পুরো একটা অংশ জুড়েই কুসুম দখল করে আছে। এখন কুসুম তো কখনো বিভাজিত হবে না। এখন শুধুমাত্র যে নিষিক্ত নিউক্লিয়াসটা আছে, মানে নিষিক্ত নিউক্লিয়াস মানে কি, শুক্রাণু আর ডিম্বাণুর মিলিত নিউক্লিয়াস। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত নিউক্লিয়াস একটুখানি জায়গা দখল করে আছে, বাকি অংশ তো কুসুমই দখল করে ফেলছে। এখন বিভাজিত হয় তো সবসময় নিউক্লিয়াস বিভাজিত হলে ওই জায়গাটাই বিভাজিত হয়। তার মানে তুমি দেখো এই জায়গাটা তুমি বাদ দিয়ে দাও, কারণ এই জায়গাটা কখনো বিভাজিত হবে না, কারণ এই জায়গা জুড়ে কুসুম দখল করে আছে। এই জায়গাটা কখনোই বিভাজিত হবে না। কোন জায়গাটাই বিভাজিত হবে? এই জায়গাটাই বিভাজিত হবে। তা দেখো পুরা ডিমটা কি বিভাজিত হচ্ছে নাকি শুধুমাত্র আংশিক বিভাজন ঘটতেছে? যেহেতু আংশিক বিভাজন ঘটতেছে, আংশিক মানে কি ম্যারোব্লাস্টিক, ম্যারো মানে আংশিক, ক্লিভেজ মানে বিভাজন। যেহেতু আংশিক বিভাজন ঘটতেছে তাই এটা বলে ম্যারোব্লাস্টিক। তার মানে কুসুম যদি বেশি থাকে তাহলে আংশিক বিভাজন হবে, পুরো ডিমটা কখনোই বিভাজিত হবে না। জাস্ট যে জায়গায় জুড়ে নিউক্লিয়াস থাকবে ওই অল্প জায়গাটাই বিভাজিত হবে। কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা যায় কি, ডিমের কুসুম নাই বললেই চলে, ফলে পুরাটাই বিভাজিত হতে পারে, কারণ পুরা জায়গা জুড়েই তো নিউক্লিয়াস থাকে। তখন কুসুম থাকার কারণেই তো নিউক্লিয়াসটা এক জায়গায় চলে গেছে, কুসুমগুলো এদিকে ঠেলে এদিকে পাঠিয়ে দিছে। আশা করি এখন বুঝছো, এখন না বুঝছো তার কিছু করার নেই, আশা করি এখন বুঝছো। এখন এটা যেহেতু বুঝছো, এখন তাহলে রুই মাছের এখান থেকে কিভাবে একটা পূর্ণাঙ্গ রুই মাছ হয় সেটা বোঝার কোনো ব্যাপার না। এখান থেকেই কিন্তু পূর্ণাঙ্গ রুই মাছ পাবা। এই জায়গাটা বুঝে ফেলছো, এখন পূর্ণাঙ্গ রুই মাছ বোঝাটা কোনো ব্যাপার না। চলো আমরা এখন রুই মাছের যে জীবন চক্র এটা একটু পড়ে ফেলি। রুই মাছের জীবন চক্র, বলো জীবন চক্র কোত্থেকে শুরু হবে? ওই যে নিষিক্ত ডিমটা দেখলাম ওখান থেকে। তাহলে আবার নিষিক্ত ডিমটা ভাইয়া আঁকি আবার। এই যে এই জায়গা জুড়ে কি আছে, নিউক্লিয়াস আছে, আর এই বেশিরভাগ অংশ তো কোথায়, এই বেশিরভাগ জায়গা তো কে দখল করছে বলো? এই বেশিরভাগ জায়গা কে দখল করছে বলো? কুসুম দখল করছে, তাই না? এই যে এই বেশিরভাগ অংশ কি দখল করছে? কুসুম দখল করছে। তাহলে এটাই হচ্ছে নিষিক্ত জাইগোট। এখন এই জায়গায় বিভাজন হবে নিউক্লিয়াসের। এখন নিউক্লিয়াসের এই অংশটাই বিভাজিত হবে যেহেতু, তাই এই জায়গাটাই জাস্ট বিভাজিত হবে, এই কুসুমের অংশটা কখনো বিভাজিত হবে না, তাই এটা বলে আংশিক বিভাজন মানে ম্যারো। একটু আগে তো বুঝাইছি, তাই না? এখন তো আর বোঝানোর দরকার নেই। একটু আগে যেহেতু বুঝাইছি, এখন আর এদিকে আর বোঝানোর দরকার নাই। এখন জাস্ট আমরা বাকি অংশগুলা বুঝে যাব। তাহলে তুমি দেখো এর পরের অংশটা কি বলতো? এখানে কি ঘটবে? ক্লিভেজ ঘটবে। ক্লিভেজ মানে কি? বিভাজন। কোন জায়গাটা? এই কুসুমওয়ালা অংশটা বিভাজিত হবে না, জাস্ট এই অংশটা, নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। একটু মনোযোগ দিবা, এই অংশটা বিভাজিত হবে না, এই লাল কালারের অংশটা বিভাজিত হবে না। এই জায়গাতে আছে কুসুম, এই জায়গাতে আছে কি? কুসুম। এই জায়গাটাই বিভাজিত হবে না, জাস্ট এই যে উপরে যে জায়গায় নিউক্লিয়াস আছে এই জায়গাটা বিভাজিত হবে। দেখো প্রথমে এখানে একটা নিউক্লিয়াস আছে, ইজ টুয়াইস এন। এই নিউক্লিয়াসটা কি? টুয়াইস এন। কেন বলতো? কারণ শুক্রাণু এন, ডিম্বাণু এন, এন প্লাস এন মানে টুয়াইস এন। এই নিউক্লিয়াসটা এবার বিভাজিত হবে, মাইটোসিস বিভাজিত হবে। কোন বিভাজন? মাইটোসিস। তাহলে দেখো এখানে একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস হবে? 2টা। তাহলে একটা থেকে কয়টা? একটা থেকে 2টা।
এই যে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, এই যে এখানকার নিউক্লিয়াস একটা থেকে দুইটা, তারপর দুইটা থেকে নিউক্লিয়াস তৈরি হওয়া মানে কি কোষ তৈরি হওয়া। তো আমি একেবারে কোষ দেখাই দিচ্ছি, এই একটা কোষ একটা কোষ, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হওয়া মানে কি দুইটা কোষ তৈরি হওয়া। নিউক্লিয়াস বিভাজন মানেই কোষ তৈরি হওয়া, এটা তো জানো। একটা থেকে কয়টা? দুইটা। এরকম দুইটা থেকে কয়টা হবে বলো? দুইটা থেকে কয়টা হবে? চারটা। চারটা থেকে কয়টা হবে? আটটা। দুইটা থেকে কয়টা হবে? চারটা। চারটা থেকে কয়টা? আটটা। আটটা থেকে কয়টা বলো? বলো, আটটা থেকে কয়টা? 16টা। 16টা থেকে 32টা। এভাবে কি হবে? বিভাজন হবে। এভাবে নিউক্লিয়াসের কি করতে থাকবে? বিভাজন হতে হবে। এভাবে আরো হইতে পারবে, আমি জাস্ট এরকম বললাম। আমি জাস্ট এখানে কয়েকটা দেখাইছি, বুঝা গেছে? বুঝা গেছে? এতটুকু নিউক্লিয়াসের বিভাজন করছে, এতটুকু বুঝতে পারছো? একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা। এইভাবে নিউক্লিয়াস তৈরি হবে মাইটোসিস পর্যায়ে। নিউক্লিয়াস তৈরি হওয়া মানে কোষ তৈরি হওয়া। তুমি দেখো, আমি এই অংশতে কোষ তৈরি করি নাই, আমি শুধুমাত্র উপরের অংশে কোষ তৈরি করছি। কেন? কারণ এই অংশটাই শুধু বিভাজন করতেছে, এই অংশতে বিভাজন করতেছে না, কারণ এই জায়গায় কুসুম আছে, এই জায়গায় কুসুম আছে বিধায় বিভাজন করবে না, জাস্ট উপরের অংশে বিভাজন করছে। এই যে এভাবে কোষগুলা তৈরি হচ্ছে, এভাবে যে কি তৈরি হচ্ছে, কোষগুলা তৈরি হচ্ছে, নতুন নতুন কোষ তৈরি হচ্ছে। এখানে আমি 4টা দেখাইছি মাত্র, এরকম 32টা, 34, 64টা এরকম কোষ তৈরি হয়। এই যে কোষগুলা তৈরি হচ্ছে, এই কোষগুলাকে কি বলে? এই কোষগুলাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। তার মানে রুই মাছের এই যে মেরুর দিকে আংশিক জায়গা জুড়ে যে নিউক্লিয়াসের বিভাজন হয়, মানে যে কোষের বিভাজন হয়, ওখানে যে কোষগুলা তৈরি হয় প্রাথমিক পর্যায়ে, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের ডিভিশন, মাত্র বিভাজন শুরু করছি। প্রাথমিক পর্যায়ে যে কোষগুলা তৈরি হয় নতুন নতুন, এই কোষগুলাকে বলা হয় কি? ব্লাস্টোমিয়ার। এই কোষগুলাকে কি বলা হয়? এই কোষগুলাকে কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। এই কোষগুলোকে কি বলা হয় বলো? এই কোষগুলোকে কি বলা হয় বলো? ব্লাস্টোমিয়ার। এখন দেখো, এখানে কিন্তু আরো বিভাজন চলতে থাকবে, বিভাজন আরো হবে। জাস্ট প্রাইমারি লেভেলের বিভাজন হয়েছে, বিভাজন আরো হবে, মানে এরকম আরো অনেকগুলো এভাবে কোষ তৈরি হইতে থাকবে, অনেকগুলো কোষ তৈরি হইতে থাকবে একটা জায়গা জুড়ে, একটা জায়গা জুড়ে এভাবে অনেকগুলো কোষ তৈরি হইতে থাকবে। ঠিক আছে? এই জায়গাটা কোষ, এই জায়গাটা বিভাজিত হবে না, কারণ এই জায়গাটাতে কি আছে বলো? এই জায়গাটাতে কি আছে বলো? কুসুম আছে। দেখো এই জায়গাটাতে কি আছে? কুসুম আছে। কুসুম থাকাটা জরুরি। কেন বলি? কারণ কুসুমটা তোমার এখান থেকে যখন ভ্রূণ তৈরি হবে পুষ্টি দিবে, ভ্রূণকে কি দিবে? পুষ্টি দিবে। কুসুমটা লাগে কেন বলো তো? কুসুমটা তোমার এখান থেকে যখন এখনো ভ্রূণ তৈরি হয়নি, এখান থেকে যখন ভ্রূণ তৈরি হবে তখন এটাকে পুষ্টি দিবে, তো কুসুমটা দরকার। তাহলে এই দেখো আরো বিভাজন হচ্ছে, দেখো এখানে মাত্র আমি 4টা দেখাইছি, আরো অনেক বিভাজন করছে। বিভাজন হওয়ার পর এই জিনিসটাকে মনে হচ্ছে এটা একটা অনেকটা আঙ্গুরের থোকার মতো। এটা অনেকটা কিসের মতো? আঙ্গুরের থোকা, চিনো না? আঙ্গুরের যে অনেক থোকা থাকে, অনেকগুলো আঙ্গুর একসাথে এভাবে জট আকারে থাকে, তো ব্যাপারটা দেখেছেন অনেকটা আঙ্গুরের থোড়ার মতো। তো এই স্টেজটাকে বলা হয় মরুলা। এই স্টেজটাকে কি বলা হয়? এই স্টেজটাকে বলা হয় মরুলা। এই স্টেজটাকে বলা হয় মরুলা। মরুলা কিন্তু নিরেট, নিরেট মানে হচ্ছে ভিতরে কোনো খালি জায়গা নাই। নিরেট মানে কি? ভিতরে কোনো খালি জায়গা নাই। এই মরুলা স্টেজে কিন্তু এই কোষগুলাকে কিসের মতো লাগে বলো? কোষগুলাকে কি মনে লাগে? এক থোকা আঙ্গুরের মতো লাগে। কিসের মতো লাগে? এক থোকা আঙ্গুরের মতো লাগে, এক থোকা আঙ্গুরের মতো লাগে। এই যে দেখো এগুলোকে মনে হচ্ছে এক থোকা, এই ব্লাস্টোমিয়ার গুলোকে মনে হচ্ছে এক থোকা আঙ্গুর। তো এই মরুলা স্টেজে এই ব্লাস্টোমিয়ার গুলোকে কিসের মতো লাগে? এক থোকা আঙ্গুরের মতো। মরুলা হচ্ছে নিরেট, নিরেট মানে ভিতরে কোনো খালি জায়গা নেই। তাহলে মানে আমরা প্রথম একটা স্টেজ পাইছি, যেই স্টেজে আমরা দেখতে পাচ্ছি কি মরুলা স্টেজ বলে। প্রথম একটা স্টেজ দেখতে পাচ্ছি, এটাকে মরুলা স্টেজ বলে। আর এখানে যে এক থোকা আঙ্গুরের মতো কোষগুলো আছে এগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এক থোকা আঙ্গুরের মতো কোষগুলোকে কি বলে? ব্লাস্টোমিয়ার। এখন বিভাজন আরো হবে, যত যাবে তত বিভাজন চলতে থাকবে, বিভাজন আরো হবে। তো বিভাজন হতে হতে দেখবা আরেকটা স্টেজে আসবে, যে স্টেজে দেখবা এই জায়গাটা কখনো বিভাজন হবে না, কারণ এই জায়গায় কি আছে? বারবার বলতেছি, এই জায়গায় কি আছে? কুসুম আছে। যে জায়গায় কুসুম থাকবে সেই জায়গা কখনো বিভাজিত হবে না। আরেকটা স্টেজে দেখবা
এই যে এক থোকা আঙ্গুরগুলা এগুলো কিন্তু বিশৃঙ্খল ভাবে আছে। তোমরা জানো এক থোকা আঙ্গুর বিশৃঙ্খল ভাবে সাজানো থাকে। এখন এই যে কোষগুলা, এই যে ব্লাস্টোমিয়ার গুলা, এই কোষগুলা এখন সুশৃঙ্খল ভাবে সজ্জিত হবে, মানে খুব সুন্দর করে সজ্জিত হবে। মানে ধরো একটা স্তরে সজ্জিত হবে। ধরো আমি দেখলাম, আমি এইভাবে দেখাচ্ছি, এই যে কোষগুলা, এই কোষগুলা একটা স্তরে এভাবে সজ্জিত হবে। এই দেখো কোষগুলা এতক্ষণ ধরে বিশৃঙ্খল ভাবে আসিল, এখন এই কোষগুলা একটা স্তরে সজ্জিত হয়েছে। একটা স্তর মানে বুঝো তো, যেমন আমি যদি এরকম করে একটা এরকম আঁকি, এটা কিন্তু একটা স্তরকে বুঝাচ্ছে। এই দেখো এভাবে করে যদি আঁকি, এটা একটা স্তর, এটার ভিতরে যদি আর এরকম দিই তাহলে এটা আরেকটা স্তর, তখন হবে দুইটা স্তর। তা আমি শেষ একটা স্তর আঁকছি, মানে এই বাইরের জিনিসটা আঁকছি, দেখো একটা স্তর। এটাকে বলা হয় কি কোষ। এগুলো কোষ না, এগুলো এক একটা কোষ না, এগুলো হচ্ছে কি একটি কোষের স্তর। একটি কোষের স্তর। এই একটি কোষের স্তরের নাম আছে, একটি কোষের স্তরের নাম হচ্ছে ব্লাস্টোডার্ম। এই একটি কোষের স্তরের নাম হচ্ছে কি ব্লাস্টোডার্ম। এই যে প্রথমে এগুলো আঙ্গুরের থোকার মতো বিশৃঙ্খল ভাবে ছিল, এখন এগুলো খুব সুশৃঙ্খল ভাবে একটা কোষীয় স্তরে সজ্জিত হয়েছে। তো একটা কোষীয় স্তরে সজ্জিত হওয়াতে এগুলো একটা ত্বক বা ডাম বলতে পারে, স্তর, তাই ডাম মানে ত্বক মানে স্তর, ব্লাস্টোডার্ম। এখন দেখো যখন এগুলো এইভাবে একটা কোষীয় স্তরে সজ্জিত হয়েছে, যে দেখো একটা কোষীয় স্তরে সজ্জিত হয়েছে, তখন ভিতরে একটা খালি জায়গা দেখা যাচ্ছে না? দেখো আঙ্গুরের থোকার মতো যখন ছিল তখন ভিতরে কোনো খালি জায়গা ছিল না। যেই মাত্র যখন একটা কোষীয় স্তরে সজ্জিত হয়েছে তখন ভিতরে একটা ফাঁপা মানে খালি জায়গা দেখা যাচ্ছে। খালি জায়গাকে বায়োলজির ভাষায় বলে সিলম। সিলম থেকে আসবে সিল। কি সিল? ব্লাস্টোসিল। তাহলে এই যে ভিতরের যে খালি জায়গা, এই যে ভিতরের যে খালি জায়গাকে বলে সিল মানে সিলম। তাহলে এটাকে বলা হয় ব্লাস্টোসিল। ভিতরের এই খালি জায়গাকে কি বলা হয়? ব্লাস্টোসিল। ভিতরের এই খালি জায়গাকে কি বলা হয়? ব্লাস্টোসিল। এটার সাথে এটা একটু মিলাও। এই স্টেজটার নাম ছিল মরুলা স্টেজে এই যে ব্লাস্টোমিয়ার গুলা, মানে এই কোষগুলা আঙ্গুরের থোকার মতো ছিল। যখন এই আঙ্গুরের থোকার মতো গুলা যখন একটা কোষীয় স্তরে সজ্জিত হয়ে গেছে, ভিতরে একটা খালি জায়গা দেখা গেছে, খালি জায়গাগুলোকে বলে ব্লাস্টোসিল, আর এই কোষীয় স্তরটাকে বলা হয় ব্লাস্টোডার্ম। তাহলে এই স্টেজটা কি আর মরুলা থাকবে? মরুলা হচ্ছে এগুলো স্টেজের নাম, দশার নাম। এটা একটা দশা। এই দশাটা চেঞ্জ হয়ে এখন যে দশাটা হবে, এই দশাটার নাম হচ্ছে ব্লাস্টুলা দশা। আমি বারবার বলতেছি এই মরুলা টরুলা এগুলো কি বলতেছি যে দশা, এটা হচ্ছে ব্লাস্টুলা দশা, আর এটা ছিল কি দশা? মরুলা দশা। ব্লাস্টুলা দশা কিন্তু ফাঁপা, ভিতরে খালি জায়গা আছে। ব্লাস্টুলা দেখো ফাঁপা, ভিতরে খালি জায়গা আছে, কিন্তু মরুলা দশা নিরেট, খালি জায়গা ছিল না। তার মানে প্রথমে আমরা মরুলা দশা দেখছিলাম, এখন দেখতেছি ব্লাস্টুলা দশা। ব্লাস্টুলা দশাতে কোষগুলা এভাবে বিশৃঙ্খল ভাবে না থেকে একটা কোষীয় স্তরে সজ্জিত হয়। এই কোষীয় স্তরটার নাম কি? ডাম মানে স্তর, ব্লাস্টোডার্ম। আর এভাবে যখন একটা কোষীয় স্তরে সজ্জিত হয়েছে তখন ভিতরে একটা খালি জায়গা দেখা গেছে। খালি জায়গা মানে বায়োলজির ভাষায় সিলম মানে সিল। কি সিল? ব্লাস্টোসিল। তাহলে এই দশাটার নাম কি হবে? ব্লাস্টুলা দশা। এখন মজার ব্যাপার দেখো, একটা জিনিস দেখো, তুমি যদি বাইরের থেকে তাকাও এই ব্লাস্টুলা দশাটা যদি দেখো, মনে হচ্ছে না যে এই জাইগোটটা বা এই জিনিসটা একটা টুপি পরে আছে, মাথায় টুপি পরে আছে? তোমার কি মনে হচ্ছে না যে এখানে দেখে বলো তো, এটা মনে হচ্ছে না যে এই দশাটা একটা টুপি পরে আছে? এই যে টুপি, তার মানে ব্লাস্টুলা দশায় যে ব্লাস্টোমিয়ার গুলো থাকে, এই কোষগুলোর নাম কি? কোষগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার। এই যে কোষগুলো থাকে, এই যে টুপির মতো কোষগুলা, এগুলোকে আমি বলতে পারি কিসের মতো? টুপির মতো থাকে। এই মরুলা দশাতে থাকে আঙ্গুরের থোকার মতো, এক থোকা আঙ্গুরের মতো থাকে, আর এখানে থাকে কিসের মতো? টুপির মতো। দেখে মনে হচ্ছে এখানে এই জায়গাটা একটা টুপি পরে আছে, তাই আমি ব্লাস্টুলা দশাকে প্যাকেটে কি লিখলাম? টুপির মতো। এইবার আসো নেক্সট স্টেজে কি ঘটবে। দেখো মজার বিষয়, দেখো তুমি দেখো স্টিল এই যে কোষের স্তরটা এই যে কুসুমের উপরে,
মানে কুসুম, এই কোষের স্তরটা কুসুমটাকে ঘিরে রাখে না, কুসুমটা কিন্তু আলাদাভাবে আছে। এখন ওরা চাইবে এই কোষীয় স্তরটা এই কুসুমগুলাকে দখল করার চেষ্টা করবে, মানে এখানে বিভাজন আরো ঘটবে, বিভাজন ঘটলে কোষের সংখ্যা আরো বাড়বে, মানে যত যাবা তত বিভাজন ঘটবে। এখানে আমি বারবার লিখতেছি না, এখানে বিভাজন ঘটবে, এখানেও বিভাজন ঘটবে, যত যাবে তত বিভাজন ঘটবে। তো বিভাজন যত ঘটবে কোষের সংখ্যা তত বাড়বে। তো কোষের সংখ্যা বাড়লে এই জিনিসটা আস্তে আস্তে কুসুমকে দখল করা শুরু করবে। মনে রাখবা, যাদের সৈন্য সংখ্যা বেশি তাদের সামরিক পাওয়ারটাও তত বেশি, কারণ সৈন্য সংখ্যাটাও কিন্তু সামরিক পাওয়ারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সৈন্য সংখ্যা হওয়াটাও জরুরি। এখন আমি যদি আমার যদি সৈন্য কম থাকে তাহলে আমি অনেকটা ব্যাকফুটে থাকবো। ঠিক আছে, তো সৈন্য সংখ্যা বেশি, তো সৈন্য সংখ্যা যখন বেশি তখন এই জায়গাগুলো দখল করাটাও সুবিধা হয়ে যায়। তখন আস্তে আস্তে এই কুসুমগুলাকে, এই কোষগুলা, এই কোষের স্তরগুলা এই কুসুমগুলাকে দখল করা শুরু করবে। তো কুসুমগুলাকে যখন এই কোষীয় স্তরগুলা দখল করা শুরু করবে তখন এই কোষীয় স্তরের ভিতরেই কুসুমগুলা ঢাকা থাকবে, কোষীয় স্তরের ভিতরে এই কুসুমগুলা ঢাকা থাকবে। দেখো এই কুসুমটা এখন আস্তে আস্তে ভিতরে ঢুকে গেছে, দেখছো? তার মানে এখন বুঝতে পারতেছ যে এই কুসুমটা এতক্ষণ বাইরে ছিল, এই কোষীয় স্তরটা বিভাজনের কারণে বাড়তে 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 হতে আস্তে আস্তে কুসুমগুলোকে দখল করে ফেলছে। এবং এই জায়গায় একটা ছিদ্র থাকবে, এই জায়গায় একটা কি থাকবে, ছিদ্র থাকবে। এই যে ছিদ্রকে ইংরেজিতে বলা হয় পোর, পোর মানে ছিদ্র, তাই এটাকে বলা হয় ব্লাস্টোপোর। এই জায়গায় একটা ছিদ্র থাকবে, এটাকে বলা হয় কি, ব্লাস্টোপোর। পোর মানে কি, পোর মানে ছিদ্র। এই জায়গায় একটা ছিদ্র থাকবে, এই ছিদ্রটাকে বলা হয় ব্লাস্টোপোর। আশা করি বুঝতে পারছো। এই যে কোষীয় স্তর যখন বড় হবে তখন এটা আস্তে আস্তে কুসুমগুলোকে দখল করে ফেলবে, ঘিরে ফেলবে। জাস্ট একটা জায়গায় ঘিরবে না, এই ছিদ্রের জায়গায়। এই ছিদ্রটাকে বলা হয় ব্লাস্টোপোর, পোর মানেই ছিদ্র। এখন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দশা, যেটাকে বলা হয় গ্যাস্ট্রুলা দশা। কারণ এই কুসুমগুলো এখন পুরোপুরি এই কোষীয় স্তরগুলোর ভিতরে, এই পুরোপুরি কোষীয় স্তরগুলোর ভিতরে এই কুসুমগুলা। এখন একটা গুরুত্বপূর্ণ দশা, প্রথমে গেল মরুলা দশা, তারপর গেল ব্লাস্টুলা দশা। এখন যে গুরুত্বপূর্ণ দশা সেটা হচ্ছে গ্যাস্ট্রুলা দশা। বিকজ এই গ্যাস্ট্রুলা দশাটাই হচ্ছে এমন একটা দশা যে দশা থেকেই আমরা মূলত ভ্রূণ পাওয়া শুরু করি। এখন এই গ্যাস্ট্রুলা দশাতেই দেখবা এই কোষীয় স্তর কয়টা ছিল, একটা না? এখানে কয়টা কোষের স্তর ছিল, একটা না? এখন এই গ্যাস্ট্রুলা দশাতে 3টা কোষের স্তর তৈরি হবে। তাহলে আমি যদি দেখাই এরকম, এই দশাতে দেখবা এরকম তিনটা স্তর তৈরি হবে। ঠিক আছে, এখানে দেখবে এরকম কয়টা স্তর তৈরি হবে, এরকম এটা একটা স্তর, এরকম আরেকটা স্তর, এরকম আরেকটা স্তর, ভিতরে আরেকটা স্তর, এরকম 3টা স্তর কি হবে, তৈরি হবে। প্রথমে এখানে দেখো কয়টা স্তর ছিল, একটা কোষের স্তর। এখন কয়টা কোষের স্তর, 3টা কোষের স্তর। এটাকে তখন নাম দিবা, এই দশাটার নাম কি, এই দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা দশা। এই গ্যাস্ট্রুলা দশাতে এসে আস্তে আস্তে আমরা একটা প্রাণীর ভ্রূণ পাবো, কারণ এই গ্যাস্ট্রুলা দশা থেকেই ভ্রূণ আসে। তো গ্যাস্ট্রুলা দশার যে 3টে স্তর থাকে, যেহেতু 3টা স্তর তাই এটাকে বলা হয় ত্রিস্তরী। তাই এটাকে কি বলা হয়, গ্যাস্ট্রুলা দশাটা 3টা স্তর যেহেতু, তাই এটাকে বলা হয় কি, ত্রিস্তরী। তোমরা জানো যে মানুষ সহ মেরুদণ্ড প্রাণীরা কিন্তু ত্রিস্তরী। দ্বিস্তরী ছিল নিডারিয়া পর্ব পর্যন্ত, তারপর নিডারিয়ার পর থেকেই কিন্তু ত্রিস্তরী প্রাণী পাওয়া যায়। তাহলে রুই মাছ তো অনেক আপডেটেড একটা প্রাণী, তো রুই মাছ অবশ্যই ত্রিস্তরী হবে, কারণ নিডারিয়া পর্যন্ত দ্বিস্তরী ছিল, তারপর থেকে প্লাটিহেল মেন্থাস থেকে শুরু হয়ে কিন্তু ত্রিস্তরী প্রাণী। সো ত্রিস্তরী প্রাণী হওয়ার কারণ কি, বাইরের দিকে একটা কোষীয় স্তর থাকে যেটার নাম হচ্ছে এপিডার্মিস, ভিতরের দিকে যেটা থাকে সেটার নাম হচ্ছে অ্যান্ডোডার্মিস, সরি মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে মেসোডার্মিস, আর সবচেয়ে ভিতরে যেটা থাকে এটা হচ্ছে অ্যান্ডোডার্মিস, তাই না? সো এরকম 3টা কোষ, এটা হচ্ছে গ্যাস্ট্রুলা দশা। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এই গ্যাস্ট্রুলা দশাটা এমন একটা দশা যে দশা থেকে আস্তে আস্তে একটা প্রাণীর অঙ্গ গঠিত হওয়া শুরু করে। একটা প্রাণী কি গঠন হওয়া শুরু করে, দেখে আমাকে কমেন্টে বলো যে গ্যাস্ট্রুলা দশাটা হচ্ছে কি এমন একটা দশা যেখানকার যে এই যে বিভিন্ন স্তরগুলো আছে, বাইরের স্তর থেকে বাইরের অঙ্গগুলো তৈরি হবে, ভিতরের স্তর থেকে ভিতরের অঙ্গগুলো তৈরি হবে। যেমন আমাদের যে স্কিন, বাইরের ত্বক, এটা হচ্ছে বাইরের ত্বক, তার মানে এই বাইরের কোষের স্তর থেকে আমাদের স্কিনটা তৈরি হবে, মেসোডার্মিস থেকে ভিতরের এই পেশিগুলা তৈরি হবে, তারপর
একেবারে ভিতরে মানে অ্যান্ডোডার্ম থেকে তৈরি হবে অঙ্গ, ঠিক সেম ভাবে রুই মাছের কিন্তু সেম। তো বিভিন্ন স্তর থেকে বিভিন্ন ধরনের অঙ্গ তৈরি হবে, দ্যাট মিনস এখান থেকে আস্তে আস্তে অঙ্গ তৈরি হওয়া শুরু করবে। যেমন আমি যদি বলি, যেমন দেখো এটা হচ্ছে রুই মাছের মাথা, এটা হচ্ছে রুই মাছের মাথা, আস্তে আস্তে মাথা তৈরি হবে এবং তারপর আস্তে আস্তে আমরা রুই মাছের কি পাবো, মাথা, মাথার সাথে কি পাবো, লেজ পাবো। তাহলে এটা হচ্ছে কি, ধরো লেজ, এটা হচ্ছে কি লেজ, আর এটা হচ্ছে কি মাথা। এখন মাথা লেজ এগুলো অঙ্গ না, মাথাও অঙ্গ লেজও অঙ্গ, তো অঙ্গ তৈরি হচ্ছে না। যেহেতু অঙ্গ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম কি হবে বলতো, এই প্রক্রিয়াটার নাম কি হবে, অর্গানোজেনেসিস। খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এই প্রক্রিয়াটার নাম হবে কি, অর্গানোজেনেসিস। এই প্রক্রিয়াটার নাম কি হবে, অর্গানোজেনেসিস। মনে রাখবা, আমি তোমাদেরকে অনেক আগেই বলছি, বারবার বলছি, জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি। অর্গানো শব্দটা আসছে অর্গান থেকে, অর্গান মানে হচ্ছে অঙ্গ, অর্গান মানে হচ্ছে কি অঙ্গ, জেনেসিস মানে সৃষ্টি। তাহলে অঙ্গ সৃষ্টি হওয়ার প্রসেসটা কি, সৃষ্টির প্রক্রিয়া বলি, জেনেসিস মানে কি সৃষ্টির প্রক্রিয়া। তাহলে অঙ্গ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়, অর্গানোজেনেসিস। এই গ্যাস্ট্রুলা দশা থেকে কিন্তু অঙ্গ গঠিত হওয়া শুরু হবে। দেখো মাথা আসতেছে, লেজ আসতেছে, মাথা আসতেছে, কি আসতেছে, লেজ আসতেছে। ভিতরে কুসুমথলি থাকবে না, এই যে কুসুমথলি, ভিতরে এরকম কিন্তু কুসুম থাকবে, তাই না? কারণ এই কুসুমগুলোর কাজ কি বলতো, কুসুমের কাজ কি, ভিতরে কুসুম আছে না, কুসুমের কাজ কি, এই এই ভ্রূণটাকে কি দেওয়া, পুষ্টি দেওয়া। কুসুমের কাজ কি বলো, কুসুমের কাজ হচ্ছে কি দেওয়া, পুষ্টি দেওয়া। কুসুমের কাজ হচ্ছে কি, পুষ্টি দেওয়া, ঠিক আছে। তারপর আস্তে আস্তে এটা কিসে পরিণত হবে দেখি বলো, আস্তে আস্তে এটা কিসে পরিণত হবে, লার্ভাতে, লার্ভা। আস্তে আস্তে কিসে পরিণত হবে, লার্ভা। লার্ভার আরেকটা নাম আছে, এই লার্ভাকে বলা হয় ডিমপোনা বা রেণুপোনা। লার্ভাকে বলা হয় কি, ডিমপোনা বা রেণুপোনা। আস্তে আস্তে এটা লার্ভাই তৈরি হবে, মনে রাখবা। আস্তে আস্তে কি তৈরি হবে, লার্ভাতে তৈরি হবে। একটা লার্ভা যখন তৈরি হবে তখন তুমি মোটামুটি বুঝতে পারবে যে এটা হচ্ছে রুই মাছের পোনা। আমরা যখন পোনা দেখি তখন বুঝতে পারি না এটা মাছের পোনা। এখন পোনা তো শুধু মাছের হয় না, অনেক কীট পতঙ্গেরও হয়। সো পোনা দেখে তুমি, লার্ভা দেখে বা পোনা দেখে বা রেণু পোনা দেখে, ডিম পোনা দেখে তুমি বুঝতে পারবে এটা একটা মাছের পোনা। সো এটা হচ্ছে লার্ভা। এই যে ডিম ছিল, এই যে এটা ছিল কি বলতো, এটা ছিল ডিম, ডিম থেকে আস্তে আস্তে কি তৈরি হয়েছে, লার্ভা। তাহলে এই যে ডিম ছিল, ডিম ফুটে কি বাইরেছে, এই লার্ভাটা বাইরেছে, ডিম পোনা বা রেণু পোনা বা লার্ভাটা বাইরেছে। মনে রাখবা, এই লার্ভাটা মূলত এখনো খাবার খাইতে পারবে না, মানে এরা এখনো নিজে নিজে খাবার খাইতে পারবে না, এরা এখনো নিজে নিজে খাবার খাইতে পারবে না। এরা খাবার নিবে এই কুসুম থেকে। এটা কি বলছিলাম, এই যে কুসুম, এটা কি বলো, এগুলো কি বলো, এটা কি কুসুম, এটা কি কুসুম। কুসুম থেকেই মূলত, লার্ভাটা স্টিল খাইতে পারবে না, লার্ভাটা সবসময় কুসুম থেকেই কি পাবে, পুষ্টি পাবে। মনে রাখবা, লার্ভা অবস্থায় কখনো খাইতে পারবে না। কখন নিচ থেকে খাইতে পারবে, যখন এই লার্ভাটা হয়ে যাবে আঙ্গুলিপোনা। আঙ্গুলিপোনা কেন বলতেছে, কারণ আঙ্গুলের মতো হইলে। আঙ্গুলিপোনা কেন বলতেছে বলতো, এটা আর একটা ধানিপোনা। এই আঙ্গুলি লার্ভাটা যখন আঙ্গুলিপোনা হবে, মানে সাইজে একটু বড় হবে, তখনই সে কিন্তু নিজের খাবার খাইতে পারবে, তখনই সে কি খেতে পারবে, খাবার খাইতে পারবে। তারপরে লার্ভা অবস্থায় কিন্তু কখনো খাবার খাইতে পারবে না, স্টিল কুসুমের উপর ডিপেন্ডেন্ট। যখন আঙ্গুলিপোনা হয়ে যাবে তখন এই কুসুমটা চলে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। কারণ কুসুম খাইতে 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 তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তাই না? লার্ভা বলো বা এই অবস্থায় বলো, লার্ভা অবস্থায় কুসুমগুলো যে থাকে সেগুলো সে খাইছে না, খাইতে 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 তো কুসুম শেষ হয়ে যাবে। যখন বড় হয়ে যাবে, মানে আঙ্গুলা পোনা হয়ে যাবে, তখন সে কিন্তু কুসুমতলিটা নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন তার আর কোনো ওয়ে নেই, তখন তাকে বাইরে থেকেই খাবার খেতে হবে। তাহলে আঙ্গুলিপোনা অবস্থায় কুসুম একেবারে শেষ হয়ে যায় বিদায়, তখন সে বাইরে থেকেই কি খায়, খাবার খায়। এই আঙ্গুলিপোনাটাই তারপর কি হবে বলতো, পূর্ণাঙ্গ মাছ। আঙ্গুলিপোনাটা কি, পূর্ণাঙ্গ মাছ। তাহলে আমাদের রুই মাছের জীবন চক্রটা শেষ। তোমরা আমাকে বলো এতটুকু বুঝছো কিনা, তোমরা একটু কমেন্টে জানাও এতটুকু বুঝছো কিনা। যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে আমাকে একটু বলো, আর যদি বলো যে ভাইয়া আরেকবার বলে দেন, তাহলে সেটাও বলে দিচ্ছি। জাস্ট কমেন্টে আমাকে একটু জানাও। মানে লার্ভা অবস্থায়, হ্যাঁ কুসুম খায়, কুসুম খায়, লার্ভা অবস্থায় খায়। ক্লিয়ার, কুসুম শক্তির যোগান, হ্যাঁ কুসুম খায়।
রিক্যাপ প্লিজ। হ্যাঁ অবশ্যই রিক্যাপ করবো, তোমরা বলো এতটুকু পর্যন্ত বুঝতে না। ওয়াই হিউম্যান অ্যাক্ট ডিফারেন্ট। হ্যাঁ হিউম্যান অ্যাক্ট এটা হচ্ছে ডিফারেন্ট, অবশ্যই ডিফারেন্ট। হিউম্যান অ্যাক্ট অবশ্যই ডিফারেন্ট। আমি বলি তোমাদের বইয়ে অনেক হাবিজাবি কথা আছে, মানে এই লার্ভা স্টেজটাকে অনেক কথা বলছে, ভাই এগুলো অ্যাভয়েড করো। তুমি যে জীবন চক্রটা পড়বা, মানে বিভিন্ন জিনিসগুলো মনে রাখবা। ডিম থেকে হয় মরুলা, মরুলা থেকে হয় ব্লাস্টুলা। আমি যা যা পড়াচ্ছি সেগুলাই মনে রাখবা। বইয়ে অনেক কথা থাকবে, সেগুলা এমসিকিউ তো আসে না, সেগুলা সৃজনশীলও আসে না, এগুলো অ্যাভয়েড করবা। মানে 24 ঘন্টা পর কি হবে, 48 ঘন্টা পর কি হবে, 72 ঘন্টা পরে আর কি দরকার আছে এগুলো মনে রাখা। সৃজনশীলের জীবনেও আসবে না, এমসিকিউ তো জীবনে আসবে না। যেটা আসবে এটা হচ্ছে যার জীবন চক্রটা ব্যাখ্যা করা। ফিগারের মাধ্যমে এই যে জীবন চক্রটা বুঝেছি না, এটাই ব্যাখ্যা করে দিবা। বা তোমাদের বইয়ে একটা জীবন চক্রের ফিগার আছে, এই ফিগারটাই খালি মনে রাখবা, এই জিনিসটাই মনে রাখবা, আর কিছু মনে রাখার তো নেই। 72 ঘন্টা পর কি হয়েছে, 74 ঘন্টা পর কি হয়েছে, এইসব মেন্টালি যে প্রবলেম, এই মনে রাখার যে প্রবলেমগুলো থাকে, মেন্টাল প্রবলেম। কারণ আমি বলি যে এইসব জিনিস মনে রাখা মানে মেন্টালি টর্চার করা, নিজের ব্রেনটাকে মেন্টালি টর্চার করা। এগুলো মনে রেখে হলো আপনি, এগুলো পরীক্ষায়ও আসে না, তোমারও মনে রাখার দরকার নেই। জাস্ট মাথায় রাখবা, লার্ভা অবস্থায় খাবার খায় কুসুম থেকে। যখন লার্ভাটা আঙ্গুলিপোনা হয়ে যায় তখন সে কুসুম শেষ হয়ে যায় বিদায়, সে তখন বাইরে থেকে খাবার খাওয়া কি করে শুরু করে, আঙ্গুলিপোনা দেখতে আঙ্গুলের মতো, আঙ্গুলের সাইজের, এবং আঙ্গুলিপোনাটা হয়ে যায় তারপর পূর্ণাঙ্গ মাছ। আমি আরেকবার বলি, এটা ছিল নিষিক্ত ডিম। এই ডিমের পুরো অংশ জুড়ে কুসুম থাকাতে পুরো ডিমটা নিষিক্ত হতে পারে নাই। যে জায়গা জুড়ে, অল্প জায়গা জুড়ে যে নিউক্লিয়াসটা ছিল এটাই বিভাজিত হয়েছে। দেখো এই অল্প জায়গা জুড়ে বিভাজিত হয়েছে। যে কোষগুলো তৈরি হয়েছে এগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়া। এই কোষগুলা আঙ্গুরের থোকার মতো থাকে। এই স্টেজটাকে বলা হয় মরুলা। এটা নিরেট, নিরেট মানে ভিতরে কোনো খালি জায়গা নেই, এক থোকা আঙ্গুরের মতো। তারপর এগুলো এখনো বিভাজন হবে, মানে স্টিল বিভাজিত হতে থাকবে, যত সামনে যাবে বিভাজিত হবে। বিভাজিত হইতে হইতে তারা এবার এখানে বিশৃঙ্খলা ভাবে ছিল, এখন এখানে তারা সুশৃঙ্খল ভাবে একটা কোষীয় স্তরে সজ্জিত, একটা সুশৃঙ্খল ভাবে সজ্জিত হয়েছে। এবং সুশৃঙ্খল ভাবে সজ্জিত হওয়াতে ভিতরে খালি জায়গা দেখা যাচ্ছে। এই খালি জায়গা বলা কি সিল, সিল মানে জায়গা, খালি জায়গা, ব্লাস্টো মানে ব্লাস্টোসিল। আর এই কোষের স্তরটাকে বলা হয় ব্লাস্টোডাম, স্তর মানে ডাম, সেই কোষের স্তরকে বলা ব্লাস্টোডাম। আর এই দশাটাকে বলা হয় ব্লাস্টুলা দশা। এই ব্লাস্টুলা দশাটা দেখে মনে হচ্ছে যে এই ভ্রূণ, এই জায়গাটা একটা টুপি পরে আছে, তাই এখানে ব্র্যাকেট নিলাম টুপির মতো। এইবার আসো, এখানে কিন্তু কুসুমটা কিন্তু স্টিল এই কোষীয় স্তরের বাইরে। তো এখন আরো যখন বিভাজন হবে তখন এটার সংখ্যা আরো বাড়বে। তো সংখ্যা বাড়লে কি হবে, আস্তে আস্তে তারা কুসুমটাকে ঘিরে ফেলবে। জাস্ট একটা জায়গায় ঘিরতে পারবে না, একটা ছিদ্র থাকবে, এই ছিদ্রটাকে বলে পোর। কি পোর? ব্লাস্টোপোর। পোর মানে ছিদ্র। এইবার আসো, এই দশাটা কুসুমটা ভিতরে কিন্তু এতক্ষণ বাইরে ছিল, এই জায়গায় দেখো বাইরে, এই জায়গায় এখন ভিতরে চলে আসছে, সে এখন কুসুম কিন্তু ভিতরে। তো এটা ছিল মাত্র একটা স্তর, একটা স্তর। এখন কিন্তু একটা স্তর থেকে আরো বিভাজন হইতে হইতে কয়টা স্তর হয়েছে? 3টা স্তর। এই দশাকে বলে গ্যাস্ট্রোলা দশা, এটাকে বলে ত্রিস্তরী, বিকজ এখানে 3টা স্তর আছে। গ্যাস্ট্রোলা দশা এমন একটা দশা যে দশা থেকেই মূলত অঙ্গ তৈরি হওয়া শুরু করে। তুমি দেখো এই দশা থেকে মাথা, লেজ ইত্যাদি শুরু হয়েছে। যেহেতু অঙ্গ শুরু হয়েছে, অঙ্গ তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় অর্গানোজেনেসিস। জেনেসিস মানে সৃষ্টির প্রক্রিয়া, অর্গানো মানে অর্গান, অর্গান মানে অঙ্গ। অঙ্গ সৃষ্টি হয়েছে বিদায় প্রসেসটাকে বলা অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস এই মাথা, লেজ শুরু তৈরি হয়েছে, তারপর আস্তে আস্তে আরো অঙ্গ তৈরি হয়েছে। অঙ্গ তৈরি হয়ে লার্ভাতে পরিণত হয়েছে। লার্ভা অবস্থায় কুসুম থাকবে ভিতরে, এবং লার্ভা কিন্তু কুসুম থেকেই খাবার খাবে, পুষ্টি পাবে, বাইরে থেকে খাবার স্টিল খাইতে পারবে না। তো যখন এই কুসুমগুলো শেষ হয়ে যাবে তখন সে আরো বড় হয়ে যাবে, স্বাভাবিক, খাইতে খাইতে বড় হবে, তখন হয়ে যাবে আঙ্গুলিপোনা বা ধানিপোনা। এই আঙ্গুলিপোনা অবস্থায় ভিতরে আর কোনো কুসুম থাকবে না, কারণ খাইতে খাইতে শেষ হয়ে যাবে, যার কারণে তাকে বাইরে থেকে এবার খাবার খাইতে হবে। দ্যাট মিনস আঙ্গুলিপোনা অবস্থায় মাছ প্রথম বাইরে থেকে খাবার খাওয়া শুরু করে। লার্ভা অবস্থায় কিন্তু কখনো খাবার খায় না, আঙ্গুলিপোনা অবস্থায় কিন্তু বাইরে থেকে খাবার খাওয়া শুরু করে। এই আঙ্গুলিপোনাটাই তারপর পূর্ণাঙ্গ মাছ হয়ে যায়, শেষ। শেষ তোমাদের রুই মাছের জীবনচক্র। তুমি জাস্ট এটা মাথায় রাখবা, আর কিছু পড়তে হবে না। আর রুই মাছের যে জীবনচক্র ফিগারটা আছে এটা মাথায় রাখবা। এখন আরেকটা জিনিস পরীক্ষায় আসে, যেটা হচ্ছে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ। এই টপিকটা তোমরা বই থেকে পড়ে নিবা, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। টপিকটা থেকে পরীক্ষা অনেক সময় আসে বাংলা টাইপসের প্রশ্ন আর কি। এই টপিকটাকে আমি বলবো বাংলা টাইপসের প্রশ্ন, মানে প্রাকৃতিক সংরক্ষণ কিভাবে করে, বইয়ে আছে ভালোভাবে। তোমরা একটা জিনিস দেখো যে প্রাকৃতিক সংরক্ষণ মানেটা কি আর কৃত্রিম সংরক্ষণ মানেটা কি। সেটা হচ্ছে তোমরা দেখবা যে শিল্প যারা মাছ চাষ করে, এটাকে তুমি কখনো প্রাকৃতিক বলতে পারো না, কারণ আমরা কৃত্রিমভাবে একটা পানির ব্যবস্থা করে
একটা পুকুরের মতো একটা জিনিস ব্যবস্থা করে আমরা কি করি, রুই মাছ চাষ করতেছি। দিস ইজ নট কৃত্রিম, প্রাকৃতিক। তো এরকম এগুলোকে হ্যাচারি বলে আর কি, হ্যাচারি শিল্প। তো হ্যাচারি শিল্পতে তোমার এটাকে প্রাকৃতিক বলা যাবে না। এই স্টেজে যখন আমরা চাষ করি রুই মাছগুলা, তখন এই স্টেজে চাষ করলে যে বাচ্চাগুলা তৈরি হয় বা যে মাছগুলা পাওয়া যায়, ও মাছগুলা কিন্তু ন্যাচারাল না হওয়াতে তোমার অনেক সময় কি হয় যে ওদের রোগ বালাই বেশি হয়, ওদের স্বাদটাও কিন্তু রয়েছে, এই জন্য স্বাদটাও নষ্ট হয়ে যায়। এই জন্য বলে নদীর মাছ সাগরের মাছের স্বাদ আছে, দেখবা বলবে মানুষে। কেন বলবে? কারণ ওটা হচ্ছে প্রাকৃতিক মাছে বলে স্বাদ আছে। আর হ্যাচারিতে যেগুলো এভাবে তৈরি করা হয়, প্রডিউস করা হয়, ওগুলোতে স্বাদ নাই। তো বিভিন্ন রোগ বালাই হয় এবং একটা যে বৈচিত্র্যতা দেখা যায়, বৈচিত্র্যতাও দেখা যায় না। কারণ সেমের মধ্যেই একটা নির্দিষ্ট জায়গা জুড়েই বা একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যেই তোমরা কি বারবার কি করাচ্ছ, ক্রস করাচ্ছ। তো ক্রস কারণে কি হয় যে একটা বৈচিত্র্যতাও সৃষ্টি হয় না। কারণ বৈচিত্র্যতা সৃষ্টি না হলে কিন্তু তোমার টিকে থাকার ক্ষমতাটাও কিন্তু লোপ পায়। সেই জন্য কৃত্রিমভাবে করা আর প্রাকৃতিকভাবে হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। তো এই জন্য আমরা যদি চেষ্টা করি যে রুই মাছটাকে যদি প্রাকৃতিকভাবে সংরক্ষণ করা যায়, ওই প্রাকৃতিকভাবে সংরক্ষণ করলে ওখান থেকে ওই ডিম কালেক্ট করে যদি আমরা করতে পারি হ্যাচারিতে, তাহলে এটা একটা সুবিধা যে রুই মাছের রোগ বালাইও কম হবে, রুই মাছ পিওর থাকারও একটা সম্ভাবনা আছে। সো এরকম সম্ভাবনা একটা থেকে যায়। সো প্রাকৃতিকভাবে সংরক্ষণ করতে হয়। তো তোমরা জানো হালদা নদী আছে, হালদা না কোন নদী দেখি তো, হালদা নদী মনে না? হ্যাঁ, হালদা নদী। এটা হচ্ছে বাংলাদেশের কিন্তু একটা প্রাকৃতিক নদী, যেটা বাংলাদেশেই তৈরি হয়েছে, বাইরে থেকে আসে নাই। এটা একটা প্রাকৃতিক নদী, আরও আছে প্রাকৃতিক নদী। এই হালদা নদীকেই কিন্তু টার্গেট করছে যে এখানেই প্রাকৃতিকভাবে রুই মাছটাকে কি করা হবে, সংরক্ষণ করা হবে। সো এখানে যে ডিম্বাণুগুলোকে নিষিক্ত করা হয়, যারা মাছের ব্যবসা করে তারা কি করে, এখান থেকে ডিম কালেক্ট করে নিয়ে যায় এবং এই ডিমগুলো তারা ফুটাইলেই কিন্তু ঠিক সেম প্রাকৃতিকভাবে যেরকম রুই মাছ পাওয়া যাচ্ছে, তারাও কিন্তু ঠিক সেম রুই মাছ পাচ্ছে। কারণ নিষিক্ত ডিমটা তো প্রাকৃতিকভাবেই হচ্ছে। কারণ আমরা একটু আগেই দেখছি যে স্ত্রী রুই মাছ আসবে, স্রোতযুক্ত নদীর পানিতে ডিম পারবে, তারপর পুরুষ রুই মাছ আসবে, তারপর নিষিক্ত করবে। এই জিনিসটা কিন্তু প্রাকৃতিক। এই জিনিসটা কিন্তু তুমি যারা হ্যাচারিতে করে তারা এটা করতে পারে না। কারণ ওখানে কিসের স্রোত, কিসের গোলা পানি, কিসের পর্যাপ্ত অক্সিজেন, এরকম থাকে না, পরিবেশটা থাকে না প্রাকৃতিকে যে পরিবেশটা থাকে। তো এই জন্য প্রাকৃতিকভাবে যদি করে, ওই প্রাকৃতিক ডিমগুলো যদি কেউ কালেক্ট করে তোমার হ্যাচারিতে যদি ফুটাইতে পারে, তাহলে ওই মাছটা কিন্তু সেম হবে যে মাছটা নদীতে পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, এখানে সেম মাছটাই পাচ্ছ তুমি। কারণ তুমি তো ওই সেম ডিমটাই আনছো, সেম নিষিক্ত ডিমটাই ওখান থেকেই তো আনছো, তুমি জাস্ট আলাদা এটাকে জাস্ট ফুটাইছো। সো এভাবে করার মাধ্যমে কিন্তু একটা প্রাকৃতিক সংরক্ষণ হচ্ছে, এটাই। তো প্রাকৃতিক সংরক্ষণে কিছু পয়েন্ট বলছে, যেমন মৌসুমী অভয়াশ্রম তৈরি করা, বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা তৈরি করা। এই জিনিসগুলো একটু বইয়ে পড়বা, হয়ে যাবে। ঠিক আছে। সো এটাই, এর মাধ্যমে আমাদের রুই মাছ রিলেটেড চ্যাপ্টারটা শেষ। এরপর আমরা একটা নতুন চ্যাপ্টারে যাব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ পড়বা, একটু সৃজনশীল দেখিও, বুঝবা এখানে সৃজনশীল আসছে, আর এটা একদম সোজা। সো আশা করি এখানে বোঝার তেমন কিছু নাই। সো আমাকে একটু জানাও যে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে, ভাইয়া ক্লাসটা শেষ করতেছি, লাইভটা শেষ করতেছি, নেক্সট একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, আর কমেন্টে আমাকে একটু জানাও কোনো সমস্যা থাকলে। আল্লাহ হাফেজ।